ক্যাটগাট হচ্ছে ন্যাচারাল মেটেরিয়াল। সাবমিউকোজা একটা গাটের মিউকোজা, সাবমিউকোজা, মাসেল আর সেরোজা। সবচেয়ে টাফেস্ট স্ট্রাকচার হচ্ছে সাবমিউকোজা। সাবমিউকোজা অফ শিপ গাট। ক্যাটগাট মানে বিড়ালের গাট থেকে অ্যাকচুয়ালি তা নয়, ওই মানে ক্যাট গ্রুপের যেগুলো মানে বাঘ বিড়াল সবাই ক্যাট গ্রুপের। তো সেটা একটা। আর একটা হচ্ছে এমনি অ্যানিমাল। তো কমনলি যেটা করা হয় সেটা হচ্ছে শিপ মানে ভেড়ার সাবমিউকোজা, গাটের সাবমিউকোজা থেকে তৈরি করা হয় ক্যাটগাট সুচার। ঠিক আছে। এবার ক্রোমিক ক্যাটগাট ইউজ করার দুটো রিজন। এক হচ্ছে লনজিভিটি বাড়ানো। একটা বেসিক্যালি এটা তো কোনো সিনথেটিক মেটেরিয়াল না, ন্যাচারাল মেটেরিয়াল, সেটা খুব বেশি দিন কিন্তু টিকবে না। তো সেটাকে মডিফিকেশন করা হয় ক্রোমিক মানে এটাকে এক ধরনের ডাই দিয়ে সেটাকে আরও লনজিভিটি বাড়ানো হয় এবং টেনজাইল স্ট্রেংথ বাড়ানো হয়। একটা নর্মাল ক্যাটগাট 7 to মোটামুটি 50% স্ট্রেংথ কমে যায় 3-4 দিনের মধ্যেই, যেটা ক্রোমিক ক্যাটগাটে কিন্তু অ্যারাউন্ড 7 to 10 days, আর পুরোপুরি ভ্যানিশ হয়ে যায় অ্যারাউন্ড 1 মাস। ঠিক আছে। আমরা এটা ক্যাটগাটের কোথায় ইউজ করি, যখনই একটা কোশ্চেন আছে কী দিয়ে তৈরি হচ্ছে, সেটা হলো নেক্সট হচ্ছে তার টেনজাইল স্ট্রেংথ 50% কতদিনে কমে এবং কতদিন অবধি এটা পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যায়। এই দুটো কোশ্চেন। থার্ড কোশ্চেন তাহলে আসবে কোথায় ইউজ হয়। একটা ন্যাচারাল মেটেরিয়াল যেটা আমার বডিতে অ্যাবজর্ব হয়ে যাবে সেটা কোথায় ইউজ হয়। তাহলে এমন কিছু কাজে ইউজ হবে না যেখানে আমাকে লং টাইম রাখতে হবে। যে পারপাসে যে সুচারগুলো আমাকে বা যে জায়গায় কাজ করতে গেলে সুচার মেটেরিয়ালটা ইটসেলফ লং টাইম পারসিস্ট করার দরকার, সেরকম জায়গায় আমি ক্যাটগাট ইউজ করব না। তাহলে কোথায় কোথায় করব, যে সুচারগুলো সুচারিং আমার খুব বেশি দিন পারসিস্ট করার দরকার নেই, ঠিক আছে, সেরকম জায়গায়। ধর আমরা কোনো একটা পেটের মধ্যে পেরিটোনিয়াম রিপেয়ার করছি। পেরিটোনিয়াম এমনি খুব তাড়াতাড়ি রিপেয়ার হয়ে যায়, আমাদের কাজ হচ্ছে অ্যাপ্রক্সিমেট করে দেওয়া। সেখানে 3 থেকে 7 দিন আমার মেটেরিয়ালটা থাকলেই হলো, পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যাবে। সো এটা একটা জায়গা। সাবকিউটেনিয়াস লেভেলে কোনো ছোট্ট হয়তো ব্লিডিং ভেসেল আছে, সেটাকেও রিপেয়ার করার জন্য নর্মালি ভেসেল যেগুলো মেজর ভেসেল রিপেয়ারে আমরা সাধারণত নন অ্যাবজর্বেবল ইউজ করি বা ডিলেড অ্যাবজর্বেবল ইউজ করি। ঠিক আছে। সেরকম একটা ছোটো জায়গায় ইউজ করতে পারি। কোনো হয়তো ছোটো মাসাল থেকে ব্লিড করছে নিলাম, বা বিলিয়ারি অ্যানাটমিতে কোনো হয়তো ছোটোখাটো অ্যানাস্টোমোসিস, বা আগেকার দিনে অনেক জায়গায় গাট অ্যানাস্টোমোসিসেও ইউজ করা হতো। ঠিক আছে। কারণ অ্যাকচুয়ালি গাট 3 থেকে 7 দিনের মধ্যে অনেকটাই অ্যানাস্টোমোস হয়ে যায়। ঠিক আছে। অনেক জায়গায় পেডিয়াট্রিক সার্জারিতে ওরা ইউজ করে। ফোর্থ হচ্ছে মিউকোজা রিঅ্যাপ্রক্সিমেশন। ধর মুখের ভেতরে কোনো সার্জারি হচ্ছে ডেন্টাল বা ইএনটি সার্জারিগুলোতে, সেখানে মিউকোজা টু মিউকোজা অ্যাপোজ করে দিলে, কারণ মিউকোজার হচ্ছে হিলিং প্রপার্টি খুব হাই। সো আমি ক্যাটগাট দিয়ে অ্যাপোজ করে দিলাম, কাজ হয়ে গেল। ঠিক আছে। এটা হলো ক্যাটগাট। আচ্ছা, ক্যাটগাট আগে বলতো মনোফিলামেন্ট না পলিফিলামেন্ট? এটাও ক্লাসিফিকেশন একটা পার্ট। মনোফিলামেন্ট না পলিফিলামেন্ট? মনোফিলামেন্ট মানে কি একটাই থ্রেড। ঠিক আছে। পলিফিলামেন্ট মানে কি সরু সরু অনেকগুলো থ্রেড ইন্টারটুইন্ড বিটুইন ইটসেলফ, খুব ভালো করে ওটাকে বুনন করা থাকে। মানে এমনভাবে সুতোর মধ্যে যেগুলো পলিফিলামেন্ট সেগুলো কিন্তু এরকম নয় যে আমরা টানলেই লুজ হয়ে যায়, সেগুলো ভীষণ খুব গুড কোয়ালিটিতে নিজেদের মধ্যে ইন্টারটুইন্ড করা থাকে যাতে খুলে না যায়। ঠিক আছে। তাহলে মনোফিলামেন্ট আর পলিফিলামেন্ট দেখতে ডিফারেন্স আছে, একটা সিঙ্গেল থ্রেড আর একটা মাল্টিপল থ্রেড ইন্টারটুইন্ড বিটুইন ইটসেলফ। আর ওর প্রপার্টি ইটসেলফ কি, একটা যখন আমরা কোনো বায়োটি বা কোনো টিস্যুর মধ্য দিয়ে একটা সুচার মেটেরিয়াল কাট থ্রু করে যায়, সো মনোফিলামেন্ট মেক্স লেস উন্ড। একটা পাতলা টিস্যুর মধ্যে যখন মনোফিলামেন্ট পাস করবে, সে কিন্তু খুব ইজিলি গ্লাইড করবে এবং যেখান দিয়ে পাস করবে সেখানে উন্ডটা খুব অল্প তৈরি করবে। আচ্ছা, এখানে বাংলা বুঝতে কারো অসুবিধা আছে বলবি তাহলে? ঠিক আছে। আর when we are using polyfilament, as it is a mixture of multiple small threads, then when it passes through the tissue it makes more or larger wound. Okay, ঠিক আছে। তাহলে এটা একটা ক্লাসিফিকেশন। প্রথমে হলো অ্যাবজর্বেবল ও নন অ্যাবজর্বেবল, তার মধ্যে সিনথেটিক অ্যান্ড আর কি বলবো, সরি, ন্যাচারাল অ্যান্ড সিনথেটিক। আর তার মধ্যেও থাকে মনোফিলামেন্ট অ্যান্ড পলিফিলামেন্ট। ঠিক আছে। এবার তাহলে আমার অ্যাবজর্বেবল বাট সিনথেটিক, সেটা কি হলো? ভাইক্রিল, ঠিক আছে, পিডিএস। ভাইক্রিল মানে কি, কম্পোজিশন কি বললি বল একবার? ঠিক আছে। পলিগ্ল্যাকটিন। ওটা পলিগ্ল্যাকটিনের মধ্যে কি, তার মধ্যে একটা কোটিং করা থেকে হালকা ভায়োলেট কালারের। ঠিক আছে। এছাড়া আর একটা হয়, ওরা আর একটা ভ্যারাইটি আছে, সেখানে হচ্ছে সেখানেও ক্রোমিক ক্যাটগাট। আর একটা হয় মোনোক্রিল, সেটা কিন্তু অ্যাবজর্বেবল বাট সেখানে সিঙ্গেল, সেটা কিন্তু মনোফিলামেন্ট। নর্মালি ভাইক্রিল হচ্ছে পলিফিলামেন্ট। ঠিক আছে। তোরা সুচার মেটেরিয়ালগুলো যখন দেখবি, দেখলেই বুঝতে পারবে। এক দুটো খোলা সুচার মেটেরিয়াল দেখিয়ে দেবো, আর কোনোদিনই ভুল হবে না একবার দেখার পর। কিন্তু এক্সামে যদি প্যাকেট দেয় সেখানে তো দেখতে পারবি না, বাট প্যাকেটের মধ্যেও প্রত্যেকটি জিনিস লেখা থাকে। ঠিক আছে। আনুক
দেখিয়ে দেবো। নেক্সট হচ্ছে তাহলে এবার চলে গেলাম আমরা নন অ্যাবজর্বেবল। আচ্ছা না, পিডিএসটা বলি। পিডিএস হচ্ছে একটা নিউ ফিচার। হ্যাঁ, পিডিএস কিন্তু খুব 15-20 বছর ধরে নেই মার্কেটে। হ্যাঁ, পিডিএস কিছু বছর হয়েছে এসছে। পিডিএস এর এক্সট্রা ফিচার্স কি? পিডিএস ইজ আ ডিলেড অ্যাবজর্বেবল। ক্যাটগার্ড হচ্ছে খুব আর্লি অ্যাবজর্বেবল, ভাইক্রিল মডারেটলি অ্যাবজর্বেবল, আর ডিলেড অ্যাবজর্বেবল হচ্ছে পিডিএস। পিডিএস কিন্তু মোনোফিলামেন্ট, ভাইক্রিল ইজ পলিফিলামেন্ট, পিডিএস ইজ মোনোফিলামেন্ট। তাহলে পিডিএস এর কি কি এক্সট্রা সুবিধা? এক হচ্ছে নন অ্যাবজর্বেবল নয়, মানে আমার বডিতে লং টাইম থেকে গিয়ে কোনো রকম সোর্স অফ ইনফেকশন করার চান্সটা খুব কমে গেল ওর, ঠিক আছে, অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, সো ওটার ভালো গুণ। সেকেন্ড হচ্ছে ডিলেড অ্যাবজর্বেবল, আমার টিস্যুটাকে কাছাকাছি করে অ্যাপ্রক্সিমেট করে তার প্রপার টেনসাইল স্ট্রেংথ আনার জন্য অনেক দিন বডিতে পারসিস্ট করে, অ্যাপ্রক্সিমেটলি 180 ডেজ, টোটাল 180 to 210 ডেজের মধ্যে টোটাল অ্যাবজর্ব হয়। অ্যারাউন্ড 2 to 3 উইক্সের পর হচ্ছে 50% টেনসাইল স্ট্রেংথ কমে, 3 to 4 উইক্স ধরলাম, ঠিক আছে, আস্তে আস্তে কমতে কমতে মোটামুটি 180 to 210 ডেজে পুরোপুরি অ্যাবজর্বেবল হয়ে যায়। তাহলে কি হলো? ডিলেড অ্যাবজর্বেবল, ইট অ্যাবজর্বস বাট ডিলেড, দ্যাটস ওয়াই ইট প্রোটেক্টস বেটার ডিউরেশন ফর মেনটেনিং ইজ টেনসাইল স্ট্রেংথ অফ দ্য টিস্যু। থার্ড থিং, ওর সুবিধা কি? বিইং আ মোনোফিলামেন্ট ইটস কজেস লেস উন্ড হোয়াইল পাসিং থ্রু দ্য টিস্যু, ঠিক আছে। একটা পলিফিলামেন্ট যখন যায় না, সে ভেতরে ভেতরে অনেক মাইক্রো কাট করে ঘষে ঘষে যায়, যখন একটা মোনোফিলামেন্ট যায় খুব ইজিলি গ্লাইড করে। দ্যাটস ওয়াই ইম্পর্টেন্ট স্ট্রাকচার্স লাইক বিলিয়ারি অ্যানাস্টোমোসিস, এখনকার দিনে আমরা কিন্তু আর ক্যাটগার্ড বা এগুলো দিয়ে খুব একটা করি না, যেখানে অ্যাভেলেবেল নেই আলাদা ব্যাপার, আদারওয়াইজ আমরা বিলিয়ারি অ্যানাস্টোমোসিস বা ইন্টাস্ট্রিয়াল অ্যানাস্টোমোসিসে অলমোস্ট পিডিএসে শিফট করে গেছি, বিকজ সুচার মেটেরিয়ালটা খুব সুন্দর, ঠিক আছে, দারুণ সুন্দর, একদম পুরো একদম এই জেনসিয়ান ভায়োলেট যে কালারটা হয় সেই কালারের, ঠিক আছে, তার সাথে হচ্ছে মোনোফিলামেন্ট অ্যান্ড ডিলেড অ্যাবজর্বেবল। সো সুচার নটও খুব ভালো বসে, আর দু নম্বর হচ্ছে লং টাইম থেকে যায় আর গ্লাইড করে ইজিলি। দ্যাটস ওয়াই তাহলে ওর ইউজ কোথায়? এক হচ্ছে ফার্স্ট এটা হলো যেগুলো সরু সাইজেরগুলো 30, 40, এগুলো বিলিয়ারি অ্যানাস্টোমোসিস, গার্ট অ্যানাস্টোমোসিস, ঠিক আছে। ফোর্থ হচ্ছে যখন একটু মোটা সুতো নিচ্ছি, মানে 10 বা নাম্বার 1 অ্যাবডোমিনাল ক্লোজার, ঠিক আছে, সেখানে আবার অনেক সময় লুপ পিডিএস ইউজ করে। লুপ পিডিএস মানে কি? ডাবল সুচার, দুটো সুচার, ঠিক আছে। তাহলে কি হলো? আরও অ্যাবডোমিনাল মানে মিড অ্যাবডোমিনাল, ধর কোনো একটা এমার্জেন্সি সার্জারি হয়েছে, এমার্জেন্সি সার্জারিতে কি হয়, অ্যাবডোমিনালের না ভেতরে ইন্টারঅ্যাবডোমিনাল প্রেশার, যেগুলো স্পেশালি কোনো ইনফেক্টেড কেস, সাপোজ একটা পেপটিক পারফোরেশন এসছে, সেই পেশেন্টের যখন আমরা অ্যাবডোমেন ক্লোজ করছি, সেটা না পেশেন্টের যেহেতু অ্যাজ এ পেশেন্ট শকে থাকে বা সেপটিকে থাকে, ওর কিন্তু ইন্টারঅ্যাবডোমিনাল প্রেশার বাড়ে। নর্মাল সার্জারিগুলোতে যেহেতু পেশেন্ট মানে অ্যাসেপ্টিক কন্ডিশনে থাকে, ওদের ইন্টারঅ্যাবডোমিনাল প্রেশারটা ফট করে বাড়ে না, বাট একটা এমার্জেন্সি অ্যাবডোমিনাল ক্লোজার কিন্তু অলওয়েজ আ ডিফিকাল্ট পার্ট ফর সার্জন। দ্যাটস ওয়াই আমরা লং এবং লুপ পিডিএস নিই, সেটা ডাবল বাইট একসাথে যায় বলে কিন্তু অনেক বেশি স্ট্রেংথ প্রোভাইড করে টিস্যুটাকে, যখন শীত থেকে কাছাকাছি অ্যাপ্রক্সিমেট করি। তাহলে পিডিএস এর হলো যত নাম্বার বাড়বে তত সরু, 10, 20, 30, 40, যত নাম্বার বাড়ছে তত সরু হচ্ছে। 40 মানে মোটা তা নয় কিন্তু, ঠিক আছে, মানে এটা এইভাবে জিনিসটা হয়। হ্যাঁ, মানে আমরা যদি নাম্বার সিঙ্গেল 0 মানে হচ্ছে 10, নাম্বার 1 হচ্ছে মোটা, আরও মোটা 2 হয়, বাট কমনলি নাম্বার 1 সবচেয়ে বেশি মোটা আমাদের কমন ইউজে থাকে। যেই 0 হয়ে গেল, আমরা কি 0 আগে 1 পরে, বাট এখানে কিন্তু উল্টো দিকে হয়, নাম্বার 1 মানে সবচেয়ে মোটা, সিঙ্গেল 0 মানে 10, ঠিক আছে, ওটাকে আমরা 10 বলি, দুটো 0 মানে 20, 30 আরও সরু, 40 আরও সরু, ঠিক আছে। অপথ্যালমোলজিকের যেগুলো ছোটো ছোটো ভেতরের অপারেশন হয়, সেখানে 80, 90, বা যেগুলো ভাস্কুলার অ্যানাস্টোমোসিস হয় সেখানে আপ টু 10 ইউজ করা হয়, সেখানে ওরা লুপ করে এতটাই সরু ভালো করে দেখা যায় না, ঠিক আছে। তো সুচার মেটেরিয়ালের এইভাবে লুপ মানে হচ্ছে কীরকম বলতে, লম্বা সেই দূরবীন টাইপের দেখতে, ছোট, চশমার উপরে পড়ে নেয়, তাদের কি ম্যাগনিফাইড ইমেজ পাওয়া যায়, ঠিক আছে। এগুলো মাইক্রোভাস্কুলার অ্যানাস্টোমোসিস, নার্ভ অ্যানাস্টোমোসিস বা জিআই সার্জারিতে ছোটো ছোটো ভেসেল অ্যানাস্টোমোসিসে লুপ ইউজ করা হয়। এগুলো জাস্ট তোদের এমনি বলছি। তাহলে সুচার মেটেরিয়ালে এবার আমরা চলে আসি নন অ্যাবজর্বেবল। নন অ্যাবজর্বেবল সুচার মেটেরিয়াল কী কী আছে? সেম চলে এলো, ন্যাচারাল অ্যান্ড সিনথেটিক, দুটো ভাগ। ন্যাচারাল কি আছে? হ্যাঁ হ্যাঁ, সিল্ক। আর কিছু? কমনলি যেটা ইউজ হয় সিল্ক ইউজ করে। সিল্কেরও ভ্যারাইটি আছে, আগে নর্মাল সিল্ক ইউজ করা হতো, এখন তার কিছু মডিফিকেশান আছে। হ্যাঁ, ওগুলো আমরা বেসিক্যালি আমরা ব্র্যান্ড নেম হিসেবেই বলি, সেগুলো এক্সামে বলার দরকার নেই। তো শুধু সিল্ক বললেও চলবে, ঠিক আছে, তার বেসিক্যালি এখন ঢুকছি না, পরে আসছি। আচ্ছা, ধর আমরা সিল্ক ইউজ করলাম, ঠিক আছে, সিল্ক একটা ন্যাচারাল নন অ্যাবজর্বেবল, ঠিক আছে। তাহলে সিল্ক যদি ইউজ পর আমরা আরও অন্য জিনিসে গেলাম কেন? আমরা তো ন্যাচারালি পাচ্ছি, মানে লেস কস্ট, ঠিক আছে,
দাম কম, একই কাজ, আমার লং টাইম সিল্কও থেকে যাবে, আমার লং টাইম প্রোলিনও থেকে যাবে। তাহলে আমরা সিল্ক ছাড়াও সিনথেটিক মেটেরিয়ালের কথা ভাবতে শুরু করলাম কেন? সিল্ক অ্যাভেলেবিলিটি তো ইস্যু হওয়ার কথা নয়, তাহলে হঠাৎ আমরা সিল্ক ছাড়া অন্য জিনিস নিয়ে ভাবতে শুরু করলাম কেন? কি কারণ, কি ড্রব্যাকস আছে সিল্কের? একটা ন্যাচারাল লাইফ লং পারসিস্ট করবে সুচার, তার কি কি ড্রব্যাক থাকতে পারে? একটা যখন ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করা হয় সেটা তো বেসিক্যালি বডির সাথে না লোকাল রিয়াকশন করে। সিল্ক লোকাল অ্যাডহেশন অনেক বেশি করে দেন প্রোলিন, ঠিক আছে? তাহলে একটা ন্যাচারাল। সেকেন্ড হচ্ছে সিল্কটা তো একটা মানে ন্যাচারাল সোর্স থেকে আসে, সেটা যদি প্রপার স্টেরিলাইজেশন না হয় সেখানে কিন্তু ইনফেকশন হওয়ার চান্স বেশি। এবং সিল্ক বিং আ নট আ মোনোফিলামেন্ট, সিল্ক হচ্ছে সরু 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 অনেকগুলো ফিলামেন্ট নিয়ে পলিফিলামেন্ট। তো সেম পলিফিলামেন্টের প্রবলেম কি? মোর টিস্যু ইঞ্জুরি। এবার ধরো একটা পলিফিলামেন্ট লং টাইম আছে টিস্যুর মধ্যে, একটা সাপোজ মডারেটলি ইনফেক্টেড জায়গায় অপারেশন হচ্ছে, ওই যে পলিফিলামেন্টে লং টাইম থেকে গেল, ইট মেক্স আ নিডাস ফর ফার্দার ইনফেকশন। নিডাস মানে কি? হ্যাঁ একটা এক্স্যাক্টলি, হ্যাঁ একটা জায়গা যার গায়ে ব্যাকটেরিয়া বা সব কিছু ইনফেক্টেড মেটেরিয়াল জমে, সেটা সোর্স অফ ইনফেকশন হতে পারে এবং সেটা ফিস্টুলা, সাইনাস অনেক কিছু তৈরি করতে পারে। তাহলে যখন একটা এমন সুচার মেটেরিয়াল যেটা আমরা বডিতে সারা জীবন থেকে যাবে, তো সেটা আমরা চেষ্টা করবো এমন একটা সিনথেটিক মেটেরিয়াল এবং বেটার একটা পলিফিলামেন্ট, মোনোফিলামেন্ট, যাতে ওই থ্রেডগুলোর মধ্য দিয়ে ইনফেকশন সোর্স কম থাকে। দ্যাটস ওয়াই আমরা শিফট করলাম সিল্ক থেকে, মানে ন্যাচারাল সোর্স থেকে সিনথেটিক মেটেরিয়ালে। এবার সিনথেটিক মেটেরিয়ালের মধ্যে কমনলি কি কি ইউজ করা হয়? প্রোলিন বা পলিপ্রোপিলিন, ঠিক আছে? আমরা প্রোলিনটা বলবো না, প্রোলিন অ্যাকচুয়ালি মানে এথিমন কোম্পানির প্রোডাক্ট, দ্যাটস ওয়াই আমরা বলবো পলিপ্রোপিলিন, ঠিক আছে? এই পলিপ্রোপিলিন যেটা আমরা কমনলি ইউজ করি সেটা সেই ব্লুইশ কালার, বেসিক্যালি ডাই করা, রং দেওয়া থাকে, ঠিক আছে? নর্মালি পলিপ্রোপিলিন আরও অনেক জায়গায় ইউজ হয়, হ্যাঁ আলাদা মেটেরিয়াল, আলাদা টেক্সচারে, আলাদা শেপে, ঠিক আছে? এই যে আমরা হার্নিয়াতে মেশ ইউজ করি, পলিপ্রোপিলিন মেশ, সেম জিনিস, শুধু ওটা হচ্ছে কালার করা আছে ডাই দেওয়া, আর এটা হচ্ছে সাদা। আরেকটা জিনিস ইউজ করা হয় বল, যেটা সিনথেটিক মেটেরিয়াল, নাইলন। ওকে, নাইলন একটু ক্রুড, নাইলন দিয়ে বেসিক্যালি আমরা পেটের ভেতরের কিছু বা কোনো মানে স্কিনের ভেতরের জিনিস কিছু করি না, নাইলন বেসিক্যালি ইউজ হয় স্কিন সুচার হিসাবে, ঠিক আছে? এর থেকে বেশি কিছু না, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে কমনলি যেগুলো আমাদের এক্সামে থাকে। এবার আরেকটা জিনিস ভীষণ কমন ইউজ করা হয়, সিনথেটিক নন অ্যাবজর্বেবল। কি? প্রোলিন তো ভুলো। স্কিন সুচারের জন্য সবচেয়ে কমনলি কি ইউজ করা হয়? একটা নাইলন আগে ইউজ করা হতো, এখন মানে নাইলনে কি, নাইলনে হচ্ছে ওই আই দিয়া নিডেলের মধ্যে পড়াতে হতো, এই সমস্ত ব্যাপার। ক্রুড অলরেডি নিডেলের সাথে ফিক্স করা একটা মেটেরিয়াল ইউজ করা হয়। কি করা হয়? আমি সুচারের কথা বলছি, স্টেপলার পরে সুচারের কথা হচ্ছে। আরে এথিলন, এথিলনটাও কিন্তু মানে ব্র্যান্ড নেম বেসিক্যালি, এথিলন। হ্যাঁ বল, ঠিক আছে? কম্পোজিশন কি এথিলনের? বল, দেখে বল, অসুবিধা নেই, বল, বলতে বলতে মুখস্থ হবে, নাহলে হবে না, ঠিক আছে? এথিলন হচ্ছে সেম মোনোফিলামেন্ট এবং ওটা হচ্ছে নন অ্যাবজর্বেবল। এথিলন ইউজ করা হয় কোথায়? কমনলি ইউজ করা হয় স্কিন সুচার হিসাবে, ঠিক আছে? এথিলনের সেম ওরকম সাইজ আছে। এবার একটা জিনিস বলি, প্রোলিনও তো তাহলে আমার নন অ্যাবজর্বেবল, এথিলনও নন অ্যাবজর্বেবল, তাহলে আমরা প্রোলিন ভেতরে ইউজ করছি, এথিলন করছি না কেন? প্রোলিন বডির সাথে অনেক বেশি অ্যাটাচড হয়ে যায়, লেস রিয়াক্টিভ। আর প্রোলিনের যে নিডেলটা থাকে জেনারেলি রাউন্ড বডি নিডেল থাকে। এখানে কনফিউশন একটা আছে, তোদের নিডেল এখানে নেই আমার কাছে, আমি ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি। হোয়াট ইজ রাউন্ড বডি নিডেল, হোয়াট ইজ কাটিং নিডেল, হোয়াট ইজ রিভার্স কাটিং নিডেল। রাউন্ড বডি নিডেল টিস্যুতে কম ইঞ্জুরি করে, সেম জিনিস, একটা ওর ডায়ামিটারটা ওটা যদি আমি মানে ক্রস সেকশন করি, সেটা গোল গোল একটা জিনিস যখন পাস করে ও লেস ইঞ্জুরি করে পাস করে, রাদার শার্প বডি কাটিং এজ। কাটিং নামটাই আছে তাই ও বেশি কাট করে। হ্যাঁ, স্কিনে সাধারণত কাটিং দেওয়া হয় কেন? স্কিন খুব হার্ড স্ট্রাকচার, একটা রাউন্ড বডি নিডল স্কিনের মধ্যে দিয়ে যখন পিয়ার্স করবে না, প্রচুর রেজিস্ট্যান্স আসবে, ঠিক আছে? সেখানে কিন্তু যখন নরম টিস্যু দিয়ে যাচ্ছে, সেখানে আমার চাই লেস রেজিস্ট্যান্স, কারণ আমি একটা নরম টিস্যুর মধ্যে যদি পাস করবো,
বেশি ফোর্সে পাস করলে সেই টিস্যুটা ড্যামেজ হতে পারে, সেখানে আমরা লেস ফ্রিকশন চাই, বাট স্কিনের মধ্যে যখন পাস করছি লেস ফ্রিকশনে আমি ফোর্সে হচ্ছে না, দ্যাটস ওয়াই কাটিং ইনস্ট্রুমেন্টটা দরকার, কাটিং নিডল দরকার, যেটা স্কিনটাকে কাট করে বেরোবে। দ্যাটস ওয়াই দেখো স্কিন সুচারগুলো সাধারণত কাটিং থাকে, ঠিক আছে। মিউকোজা, মাসেল অ্যান্ড শীথ সেগুলো সব রাউন্ড বডি নিডল থাকে। ওকে, আমি একটা রাউন্ড বডির ছবিটা এঁকে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবি ভালো। আচ্ছা, এই বোর্ডটা দেখা যাচ্ছে সবার? এইটা একটা সুচার, এই ইয়েটা নিডল, ঠিক আছে। যে সুচার নিডলে এখানে এরকম গ্যাপ থাকে, দ্যাট ইজ বলা আই। হ্যাঁ, সাধারণত যেগুলো সুচার ফিক্স করা থাকে, হ্যাঁ, প্রিফর্ম সুচার, মানে সেখানে আই থাকে না, সেখানে এর সাথেই অ্যাটাচ থাকে এর মধ্যে, ঠিক আছে, সুতোটা ঢোকানো থাকে এতটা অবধি, ঠিক। এবার আমি ধর এটা একটা ক্রস সেকশন আঁকলাম, ঠিক আছে, এই যে রাউন্ড, টোটালটা রাউন্ড, এটা পয়েন্টেড এজ, ঠিক আছে, এটা হচ্ছে রাউন্ড বডি, ঠিক। এবার ধর এইটাই কিরকম হচ্ছে, শার্প এজটা উপর দিকে, দিস ইজ কাটিং এজ, তাহলে এটা রাউন্ড বডি নিডল, এটা কাটিং এজ নিডল। এইটাই যদি উল্টো হয়, নিচের দিকে শার্প এন্ডটা, দ্যাট ইজ রিভার্স কাটিং, ঠিক আছে। কিছু লেখার দরকার নেই, বইয়ে সব আছে, ভালো করে দেখ, চোখের সামনে সব থাকে কিন্তু আমরা বুঝে পড়ি না বলে মনে থাকে না। রাউন্ড বলছি, এটা হচ্ছে রিভার্স কাটিং, ঠিক আছে। তাহলে কি হলো, শার্প এজটা উপর দিকে মানে কাটিং, নিচের দিকে মানে রিভার্স কাটিং, ঠিক আছে। এই সুচার মেটেরিয়াল যেগুলো তোর মানে ফিক্স করা আছে, সেগুলো স্টেরিলাইজেশন কিভাবে হয়, এই কোশ্চেনটাই করবে, এই এক্সাক্ট এই ওয়ার্ডটাই জিজ্ঞেস করবে, কি উত্তর দিবি, প্রি স্টেরিলাইজড, ঠিক আছে। হ্যাঁ, তখন জিজ্ঞেস করলো কিভাবে হয়, প্রি স্টেরিলাইজ হয়, এতে লেখা থাকে ম্যাক্সিমাম কিভাবে হয় বল, ইথিলিন অক্সাইড, ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস দেখ, হ্যাঁ, এখান থেকে দেখাচ্ছি, পরে হাতে দিচ্ছি, এইটা একটা সুচার মেটেরিয়াল প্যাকেট, ঠিক আছে, প্যাকেটের মধ্যে আছে স্টেরিলাইজড কন্ডিশনে, এইটাকে এখান থেকে খুলে দেওয়া হয়। ওকে, একটা জিনিস দেখ, উপরে আছে এই যে, এটা হচ্ছে কোম্পানির নাম, ক্যাটগার্ডের প্যাকেটটা হলে আর একটা জিনিস দেখানো হতো, ঠিক আছে, কোনো ব্যাপার না, কোম্পানির নাম। নিচে লেখা আছে 203 মিটার, 20 মানে সাইজ, 3 মিটার মানে 3 মেট্রিক, সরি মিটার বলছি, 3 মেট্রিক, 20 এটা মানে ডিফারেন্ট কান্ট্রি ওয়াইজ নাম হয়, 20 হচ্ছে সাইজ, ঠিক আছে। নেক্সট হচ্ছে লেংথ 70 সেন্টিমিটার, তাহলে কি হলো, উপরে TS33 এটা হচ্ছে ব্যাচ নাম্বার, হ্যাঁ, নিচে হচ্ছে লট নাম্বার আছে, এর ম্যানুফ্যাকচার ডেট আছে আর এক্সপায়ারি ডেট আছে, ঠিক আছে, জানুয়ারি 2025, এক্সপায়ারি ডেট 12 ডিসেম্বর 29। ওকে, নেক্সট হচ্ছে কোন কোম্পানি তৈরি করেছে সেটা লেখা থাকে, মাঝে দেখ ছবি দেওয়া আছে কি টাইপের নিডল, সেখানে লেখা আছে 3/8 সার্কেল, আগের দিন বলেছিলাম 3/8 সার্কেল হয়, হাফ সার্কেল হয়, 4 এরকম বিভিন্ন রকম সাইজ। 3/8 সার্কেল মানে হচ্ছে একটা সার্কেলের 3/8 পার্ট, মানে ছোট, যেগুলো 5/8 সেটা অনেক বড়, মানে অনেকটা নিডলটা বেশি কার্ভ, ঠিক আছে। 3/8 সার্কেল, 45 মিলিমিটার, লেংথ অফ দ্য নিডল ইজ 45 মিলিমিটার, রিভার্স কাটিং হলো টোটাল। হ্যাঁ, দেখাচ্ছি সবাইকে, দেবো আমি, একটা একটা গ্রুপ করে দেবো, দেখে, কোম্পানির নাম, নিচে হচ্ছে ম্যানুফ্যাকচার কোথায়, লট নাম্বার, সাইজ, লেংথ, ডেসক্রিপশন অফ দ্য নিডল, এখানে একটা কিউআর কোড আছে, এখান থেকে সব কিছু দেখা যায়, আর এখানে লেখা আছে প্রাইস, এইভাবে টোটাল একটা মেটেরিয়ালে থাকে, ঠিক আছে। কোম্পানি এরই মানে লেখাগুলো আলাদা জায়গায় থাকতে পারে, বাট এগুলো সব মেনশন করা থাকতেই হবে, তবে এটা হচ্ছে জেনুইন প্রোডাক্ট, ঠিক আছে। এটা ধরিয়ে দেবে, হোয়াট ইজ দিস, দেখে দেখেই বলতে হবে, একদম দেখে দেখে। আচ্ছা, মেটেরিয়ালটা বললাম, হ্যাঁ, মেটেরিয়াল লেখা থাকে, কি দিয়ে তৈরি হয়, দেখ আমি পড়ছি কি লেখা আছে, মোনোফিলামেন্ট পলিঅ্যামাইড, ব্র্যাকেটে নাইলন, ব্ল্যাক, নন অ্যাবজর্বেবল সার্জিক্যাল সুচার, স্টেরাইল অ্যাট্রমাটিক নিডল সুচার। আই থাকলে ট্রমাটিক, আইটা না থাকলে যেগুলো প্রিফিক্স সুচার সেগুলোকে বলা হয় অ্যাট্রমাটিক সুচার, ঠিক আছে। হলো, তাহলে কি দেখ, প্রতিটা ডেসক্রিপশন দেওয়া আছে, ইট ইজ মোনোফিলামেন্ট পলিঅ্যামাইড নাইলন, এটাই এথিলন বলা হয়, ঠিক আছে। মোনোফিলামেন্ট পলিঅ্যামাইড, ব্ল্যাক কালার, হ্যাঁ, নন অ্যাবজর্বেবল সুচার, স্টেরিলাইজড অ্যাট্রমাটিক নিডল,
এটা স্টেরিলাইজ কি হবে সেটাও নিচে লেখা আছে, স্টেরাইল বাই ইও মানে ইথিলিন অক্সাইড। এভরিথিং ইজ মেনশন ইন সুচার মেটেরিয়াল। সো জিনিসটা জান, ব্যবহারটা জান, কি আছে সেটা মুখ বন্ধ করে মুখস্থ করে বলার কিছু নেই, চোখের সামনে লেখা আছে, ঠিক আছে? ইফ ইউ আর স্মার্ট এনাফ ইউ ক্যান সি ইট অ্যান্ড টেল ইট, দ্যাটস অল। এবার আরেকটা ধরে দিলাম জিনিস, হ্যাঁ, এই যে পলিগ্লাইকোলিক অ্যাসিড মানে কি? ভাইক্রিল। ওকে, এই কালারটা বেসিক্যালি না ভাইক্রিলের কালার, এই যে ভায়োলেট কালারটা, হ্যাঁ। এখানেও সেম ব্যাচ নাম্বার, প্রোডাক্ট নাম্বার, ঠিক আছে, তোরা দেখতে পাসনি, এই যে নাম্বার, এটা কোম্পানি, এটা ব্র্যান্ড নেম পেটক্রিল, এটা ভ্যারি করে। ভাইক্রিল কোম্পানি হচ্ছে এগুলো, এই জনসন অ্যান্ড জনসন বা এতে ওদের হচ্ছে ভাইক্রিল নাম। সাইজ 1, ঠিক আছে, লট নাম্বার দেওয়া আছে, ম্যানুফ্যাকচার, দাম সব লেখা আছে। এই দেখ, এটা হচ্ছে হাফ সার্কেল, এইটা ছিল হচ্ছে 3/8 সার্কেল, এটা হচ্ছে হাফ সার্কেল, রাউন্ড বডি। এখানে কি ছিল? রিভার্স কাটিং। তাহলে রিভার্স কাটিং কোনটা ছিল? নিচেরটা, এটা কাটিং, এটা রাউন্ড বডি। আমি কি বললাম? যেগুলো ভেতরের স্ট্রাকচার বেশি কাজ, সব কিছুতেই কাজ হয়, সেগুলো সাধারণত রাউন্ড বডি হয়। দেখ ভাইক্রিল কি বলেছে? রাউন্ড বডি। ওকে, নেক্সট হচ্ছে এখানে লেখা আছে কোয়ান্টিটি হলো, সার্কেল হলো, আর 40 মিলিমিটার আইবি। এর লেন্থ কত ছিল? 45, এটা 40, ঠিক আছে। এটা সাইজ হচ্ছে নাম্বার 1। তাহলে সব কিছু এখানে মেনশন করা আছে, ঠিক আছে। আচ্ছা, এবার তোদের হ্যাঁ বলি, ওটা একটু ছবি দাঁড়ায়, এটা মোছার জায়গাটা দিই, মোছার ডাস্টারটা আছে ওখানে, দুটো আলাদা করে আঁকি, তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবি। এমনি নিডেল এখানে দেওয়া নেই, যেগুলো নিডেলে সুতো, মোবাইলটা ঘাঁটবি না ক্লাস করবি, যে কোনো একটা, ঠিক আছে। এটা তোর দরকারে আমরা এসছি, আমার দরকার নয়, ঠিক আছে। এইখানে একটা আই আছে, ঠিক আছে, এইটার মাঝখান দিয়ে আমি একটা থ্রেডকে পাস করে একটা নট বেঁধে দেওয়া হলো, হ্যাঁ, সেটা ইউজ করা হচ্ছে। তাহলে কি হলো? এই জায়গাটা কিন্তু একটা বড় জিনিস, যতবার টিস্যুর মধ্যে দিয়ে যাবে ও টিস্যুকে আরো বেশি ট্রমা করবে। অলরেডি নিডেল ঢুকছে মানে ট্রমা হচ্ছে, এইটা বেশি ঢুকবে মানে বেশি ট্রমা, দ্যাট ইজ ট্রমাটিক নিডেল। হ্যাঁ, এখানে হচ্ছে এটাকে বলে আই, এর মধ্যে দিয়ে সুতোটা পাস করে নট বেঁধে পাস করা হয়। যেখানে এই সুচার মেটেরিয়ালটার মধ্যে, এই নিডেলটার মধ্যেই সুচারটা ঢুকে এইখানটাকে প্রেস করে ফিক্স করে দেওয়া আছে, এটা সুচার। এখানে কোনো আই নেই, এক্সট্রা ট্রমা কিছু হবে না, দ্যাট ইজ অ্যাট্রমাটিক। এবং অ্যাট্রমাটিক মানে ইট হ্যাভ টু বি রাউন্ড বডি, ঠিক আছে। ডিফারেন্স বুঝতে পারলি? আই আছে মানে ট্রমাটিক নিডল, এটা মানে অ্যাট্রমাটিক নিডল। সার্কুলার সাইজ, সাপোজ এটা একটা সার্কেল, ঠিক আছে, আমি বললাম 3/8 অফ এ সার্কেল, এটা হলো 1/4 1/4 করে, এটাকে যদি ভাগ করিস তাহলে এক একটা হচ্ছে 1/8। ওকে, 1/8, 2/8, 3/8, এটা 3/8, ঠিক। নেক্সট আছে কি? হাফ সার্কেল। হাফ খুব সহজ, বুঝতে পারলি তো? কোনো কনফিউশন নেই, ঠিক আছে। আচ্ছা, এবার আচ্ছা, সুচারে আর কিছু বাকি থাকলো? প্রোলিন হয়ে গেল, এথিলন হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলি, এইগুলো নর্মালি কি হয়, যেগুলো মানে ক্যাটগ্রাফ, যেগুলো ন্যাচারাল প্রোডাক্ট ছাড়া, সিল্ক হচ্ছে ড্রাই জিনিস, সিল্কের যে কন্টেনারের মধ্যে থাকে, যে প্যাকেটে থাকে, সেখানে কোনো মানে প্রিজারভেটিভ কিছু দেওয়া থাকে না। মানে আদার্স সুচার মেটেরিয়াল যেগুলো ন্যাচারাল হোক কি সিনথেটিক হোক, জেনারেলি সিনথেটিক সবই প্রিস্টেরিলাইজ থাকে এবং কোনো রকম আলাদা করে কিছু প্রিজারভেটিভ দেওয়া থাকে না, এক্সেপ্ট ক্যাটগার্টে, ঠিক আছে। ক্যাটগার্ট যেহেতু একদম ন্যাচারাল বডির প্রোডাক্ট, হ্যাঁ, সেটা ইন্টেস্টিনের একটা পার্ট, তো সেটা তো পচে যাবে এমনি রাখলে, দ্যাটস ওয়াই একটা প্রিজারভেটিভ ফ্লুইড দেওয়া থাকে। ক্যাটগার্ট যখন আমরা ছিঁড়ি, সুচারটা দিয়ে বার করি, একটা লিকুইড বেরোয়, ঠিক আছে। অনলি থিং, বাকি সবগুলো কিন্তু শুকনো, খুলবো প্লেন বেরোলো, অনলি ক্যাটগার্টে একটা লিকুইড প্রিজারভেটিভ দেওয়া থাকে, জাস্ট লাইক ফরমালিনের মতোই, ওরকমই স্পিরিটের মতো ঠান্ডা, ওই প্রিজারভেটিভের মধ্যে ওটা রাখতে হয়, না হলে নষ্ট হয়ে যায়, ওর মানে ড্রাই হয়ে যায়, ঠিক আছে। না, ওটা তো বেসিক্যালি ক্যাটগার্টের একটা ইন্টেস্টিনের পার্ট, ড্রাই হয়ে গেলে ওটা শুকিয়ে নষ্ট হয়ে যাবে, দ্যাটস ওয়াই লিকুইড প্রিজারভেটিভ দেওয়া থাকে, যেটা আর কোনো মেটেরিয়ালে দেওয়া থাকে না, অনলি এক্সেপশন, ঠিক আছে। আচ্ছা, ইনস্ট্রুমেন্টগুলো একটু দেখিয়ে দিই, স্পেশালি এইগুলো আনলাম
আচ্ছা আগের দিন তো ব্যাবকক দেখিয়েছিলাম, ছিল না না? এটা প্রথমে দেখিয়ে দিই, তারপর ওইগুলো দেখাচ্ছি, কারণ এইগুলো ম্যাক্সিমাম ইউজ হয় গলব্লাডার রিলেটেড অপারেশনে, যেটা ওপেন করে সিস্টেমটা আজকে পড়িয়ে দেবো। ব্যাবকক্স টিস্যু হোল্ডিং ফোর্সেস, ব্যাবকক্স ফোর্সেস, ঠিক আছে? এটা স্পেশালিটি কি? বেঁধে দিয়েছে আবার, সেম জিনিস, হোল্ডিং পার্ট, ঠিক আছে, র্যাচেট, শ্যাফট, বক্স জয়েন্ট, এটা হচ্ছে ব্লেডটা সামনে গিয়ে একটা হোক মতো। এর স্পেশালিটি একটা হচ্ছে এর মধ্যে ফাঁকা জায়গা আছে, এটা কি বলে? ফেনেস্ট্রেশন, কি টিস্যুটা হোল্ড করার জন্য এবং যাতে টিস্যুটা পুরো ক্রাশ না হয়ে যায়। সেকেন্ড হচ্ছে এই যে কার্ভটা আছে, এটা হচ্ছে টিস্যুটা অ্যাকোমোডেট করার জন্য। এর যে মুখটা আছে সেম দ্যাট একটা গ্রুপ, এই বাবা এটা গন্ডগোল আছে, এরকম থাকে না, একটা গ্রুপ থাকে, ঠিক আছে? মানে কীরকম থাকে বলি, এগুলো ঠিকঠাক, এগুলো লোকাল মেড মেটেরিয়াল, ওই জন্য ঠিক মতো নয়। মুখটা থাকে হচ্ছে, আমি যদি একটু 3D একটু বোঝা মানে আন্দাজ করার চেষ্টা করিস, হ্যাঁ, একটু 3D স্ট্রাকচার এটা কল্পনা করার চেষ্টা কর। এটা একটা মুখ, ঠিক আছে? তাহলে কি হলো, এইখানটা গর্ত মতো গ্রুভ, ঠিক আছে? আর উল্টো দিকটা হচ্ছে এরকম, মানে ওটাকে ঢুকে যাবে, হ্যাঁ, ওর মধ্যে বসে যাবে, ঠিক আছে? তাহলে টিস্যুটা এর মধ্যে টিস্যু থাকে, ব্যাবকক দিয়ে কিন্তু মুখটা দিয়ে টিস্যু ক্রাশ করি না আমরা, এর মধ্যে টিস্যুটাকে অ্যাকোমোডেট করা হয়। এখানে ফেনেস্ট্রেশন আছে, ওটা তার মানে কি পুরো ক্রাশ হয়ে যাবে না, ও মানে ব্লাড সাপ্লাই বলবো, অক্সিজেন সাপ্লাই সবই পাবে, টিস্যুটা শুধু ওর মধ্যে অ্যাকোমোডেট করব। আর এইটা গ্রুভ আর ব্লেড অ্যান্ড গ্রুভ, টুথ অ্যান্ড গ্রুভ বেসিক্যালি, ওটা ওর মধ্যে বসে যাবে, সুন্দর ফিট হয়ে যাবে, ঠিক আছে? এটা দুটোই সেরেশনস করে দিয়েছে, এরকম থাকে না, মানে অ্যাকচুয়ালি ইনস্ট্রুমেন্ট এরকম থাকে না। এইটা একটা স্লিট মতো গর্ত থাকে, যেটা গ্রুপ বললাম, আর এইটা হচ্ছে সেটাকে ফিট করার জন্য মুখটা থাকে, ঠিক আছে? অনেক জায়গায় টুথ মতো থাকে, অনেক জায়গায় মানে প্লেন থাকে, ঠিক আছে? বাট এরকম দুটো সমান থাকে না আইডিয়ালি, প্র্যাকটিক্যালি ভালো কোম্পানি ইনস্ট্রুমেন্ট এরকম থাকে না। হ্যালো, তাহলে এটার সবচেয়ে কমন ইউজ কোথায়? কমন সার্জারির মধ্যে অ্যাপেন্ডিক্স সার্জারিতে, টু হোল্ড দ্য অ্যাপেন্ডিক্স। আর কিসে কিসে কাজে লাগতে পারে? ওই রকম নিয়ে কোনো টিবিউলার স্ট্রাকচার ধরতে, ঠিক আছে? কোনো ধর এক্স্যাক্টলি কোনো সিস্ট সার্জারি করছি, ইনট্যাক্ট বের করে সেটাকে হোল্ড করার জন্য, ফাইব্রো অ্যাডেনোমা সার্জারিতে লাগে, ঠিক আছে? ইন্টেস্টিনের যখন অপারেশন হয়, অ্যানাস্টোমোসিস করা হয় অনেক সময় গ্যাস্ট্রোজেনিওস্টমিতে, ওই দুটো টিস্যুকে দুটো মার্জিনে ধরে রাখার জন্য কাজে লাগে, ঠিক আছে? স্টমাক আর এদিকে ইন্টেস্টিন থাকলো, যে জন্য দুটো পার্টকে হোল্ড করার জন্য, স্টমাকটা পুল করার জন্য ইউজ করা হয়, হ্যাঁ। এরকম টিউবুলার স্ট্রাকচার অনেক সময় ইউরেট্রিক সার্জারিতে অনেক সময় ইউরেটারকে ধরার জন্য ইউজ করা হয়, ক্রাশ না, এর মাঝে দিয়ে যাবে, ধরার জন্য ইউজ করা হয়, ঠিক আছে? অল্টারনেট ইউজ থাকে অনেক সময় কি, কোনো স্পামাটিক করে সার্জারি, সেখানে অবশ্য আলাদা কর্ড হোল্ডিং থাকে, না থাকলে এটাতে ইউজ করা যেতে পারে। ওরকম কোনো টিউবুলার স্ট্রাকচার ধরার জন্য কাজে লাগে। কমনেস্ট ইউজ হচ্ছে অ্যাপেন্ডিসেক্টমিতে, টু হোল্ড টিপ অ্যান্ড বেস অফ অ্যাপেন্ডিক্স, দুটোকে তুলে ধরা হয়, তারপরে মেশিনটি বাঁধা হয়, যাতে সেটা আলাদা পড়িয়ে দেবো একদিন। অ্যাপেন্ডিসেক্টমি থেকে প্রচুর কোশ্চেন আসে, ঠিক আছে? সহজ অপারেশন তো, যে কারণে প্রচুর ওটা থেকে ভেতরে ভেতরে কোশ্চেন করে। তাহলে ব্যাবকক হলো, কারণ দুটো পার্ট আছে, দুটো গ্রুপে দেখে নে। এদিকটা তোরা দেখ, চটপট দেখ। আগের দিন বোধহয় তোদেরকে রাইট অ্যাঙ্গেল ফোর্সেপ দেখিয়েছিলাম, ছিল না না? এটা হচ্ছে ল্যাহেজ রাইট অ্যাঙ্গেল ফোর্সেপ। এরও সেম, যে কোনো স্ট্রাকচার যেখানে আমরা মানে ক্রাশ করার ব্যাপার নেই সেখানে র্যাচেট থাকবে, ঠিক আছে? সেম শ্যাফট, এটার মাল্টিপল লেংথের হয়, এটা মোটামুটি মডারেট লেংথের, এর থেকে অনেক লম্বা লম্বা হয়, তো সেটা ভ্যারি করে, বাট জিনিসটার নাম একই, ল্যাহেজ রাইট অ্যাঙ্গেল ফোর্সেপ। আবার সেই বললাম কীভাবে হোল্ড করবো, থাম, রিং ফিঙ্গার, এই দুটো দিয়ে সাপোর্ট, ঠিক আছে? এবার এইটা ডিরেকশন কি হবে? সেম, ইনওয়ার্ড, যে কোনো ইনওয়ার্ড, মানে এরমভাবে তো আর আমরা করবো না, আমরা কাজ করবো এরকমভাবে, ঠিক আছে? যে লেফট হ্যান্ডে সে এরমভাবে, তাতে কোনো অসুবিধা নেই, লেফট হ্যান্ডের কেউ হতেই পারে, সে বাঁ হাতেই ইনস্ট্রুমেন্ট ধরবে, কোনো অসুবিধা নেই। এক্সামে কে বলবে আমি লেফটি, আমিও ধরবো, কিন্তু ডিরেকশন ঠিক থাকতে হবে, ঠিক আছে? এটা হলো এইটার ইউজ বলছি আমি, মানে এটা সবচেয়ে বেশি ইউজ হয় ফর মেকিং এ উইন্ডো অ্যান্ড টিস্যু ডিসেকশন, ঠিক আছে? গল ব্লাডারের স্পেশাল ইউজ আছে, ওটা আমি পড়ানোর সময় একসাথে বলছি। বাকি ইউজ কিসে কিসে হয়, সাপোজ আমরা কোনো একটা ভেসেলকে ডিসেক্ট করছি, ভেসেলটা তার সারফেসে যে পেরিটোনিয়াল ফোল্ডগুলো আছে বা তার মেসেন্ট্রি আছে সেখান থেকে ডিসেক্ট করছি। সেকেন্ড হচ্ছে যখন ওমেন্টাল ভেসেলকে আমরা লাইগেট করব, তার চারদিকে উইন্ডো বানানোর জন্য কাজে লাগে। সেকেন্ড হচ্ছে যখন কোনো গাটে অ্যানাস্টোমোসিসের আগে রিসেকশন করব, সেখানে
গাটের যে সাপ্লাইং ভেসেলস আছে তার চারপাশে ওপেনিং করতে কাজে লাগে, ক্যালটস ডিসেকশনের কাজে লাগে। আমরা ম্যাস্টেকটমিতে যখন এমআরএম করি মানে অ্যাক্সিলারি ডিসেকশন, সেখানে অ্যাক্সিলারি ভেসেলস অ্যান্ড ফ্যাট যে লিম্ফ নোড ডিসেকশন করা হয় সেখানে রাইট অ্যাঙ্গেল ফোর্সেপসের রোল আছে, ঠিক আছে। এরকম মাল্টিপল জায়গায় রোল আছে অনেক কিছু সার্জারিতে, যেখানে ওরকম ভেসেল বা কোনো টিস্যু ডিসেক্ট করবো এবং মেকিং আ উইন্ডো এবং র্যাপিং অ্যারাউন্ড বা কী বলবো কোনো একটা ভেসেলকে তার চারপাশে র্যাপ করার জন্য সুচারটা আমরা পড়াতে যাবো, তখন রাইট অ্যাঙ্গেলে সবচেয়ে রোল আছে। বললাম একটা ধরো এটা টিস্যু, হ্যাঁ, এর মধ্যে দিয়ে 3টে ভেসেল গেছে, আমার এখানে ফ্যাটগুলো আছে, আমি এইটা দিয়ে কী করবো ডিসেক্ট করবো, যেই ডিসেক্ট করবো এ সরে যাবে, এখানে ডিসেক্ট করলাম এ সরে গেল, এখান দিয়ে সুচার মেটেরিয়াল পাস করে দিলাম, একে বেঁধে দিলাম, হয়ে গেল বাঁধা। ঠিক এক্স্যাক্ট তাই, মানে পেরিটোনিয়াম এই যেটা ওমেন থাকে একটা তোর গাটের মেসেন্ট্রি, সেটা তো এরকম করে তোর গাটটা ধরে আছি, লাইটে দেখছি ভেসেলগুলো আছে, কিন্তু সেগুলো তো সব ফোল্ডেড দিয়ে বাঁধা। তো সেই ভেসেলটা দেখে তার দুপাশে আমরা ডিসেক্ট করলাম, ফ্যাট টিস্যু পেরিটোনিয়াল টিস্যু সব সরে গেল, মেসেন্ট্রিক টিস্যু সরে গেল, দু চারটে ডিসেক্ট করে তার মধ্যে দিয়ে সুচারটা পাস করে একটা টাই করা হলো। এইটা হচ্ছে রাইট অ্যাঙ্গেলের কাজ। এইটা দেখো নর্মালি কি যেগুলো আমরা হিমোস্টেটিক ফোর্সেস কার্ভগুলো সেখানেও কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ পাওয়া যায়, বাট এর মুখটা লেংথটা বেশি দেওয়া আছে এই পারপাসেই যে আমি যাতে উইন্ডোটা তৈরি করতে পারি, ঠিক আছে। তো দুটোর মধ্যে এইটাই পার্থক্য। বাকি এটা দিয়েও যে ছোট কোনো ভেসেল ধরা যায় না তা নয়, দেখবি যেগুলো বই লেখা আছে লাস্টের 8 নম্বর কি 9 নম্বর পয়েন্টে লেখা আছে টু ক্যাচ দ্য ভেসেল, করা যায় না কি করা যায়, হ্যাঁ এটা বিলিং ভেসেল হঠাৎ করে হাতের সঙ্গে যা পেয়েছে ধরে নিলাম, করা যায়, বাট অ্যাকচুয়াল তা ইউজ নয়। এর স্পেসিফিক ইউজ হচ্ছে টু মেকিং উইন্ডো, ডিসেকশন অফ দ্য সফট টিস্যুস, হ্যাঁ, অ্যান্ড ডিসেকশন অ্যারাউন্ড ভেসেলস, স্ট্রিপিং অফ দ্য পেরিটোনিয়াম, এরকম, ঠিক আছে। এই বড় ইনস্ট্রুমেন্টের নাম কি দেখ, একটু ভালো করে খেয়াল কর ইনস্ট্রুমেন্টটা, ঠিক আছে। এইখানে একটা গ্যাপ আছে, এটা টিপিক্যাল একটা শেপ, এতেও ক্যাচ করার জন্য র্যাচেট আছে, শাফটটা অনেক বড়, মানে এটা হেভি অবজেক্ট। ময়নিয়ান কিন্তু হেভি অবজেক্ট কেন, ও একটা টাফ টিস্যুকে ধরে পুল করার জন্য, গলব্লাডারের ফান্ডাস হোক কি হার্টম্যান হোক সেটাকে ধরে পুল করার জন্য, সো এটা একটা হেভি অবজেক্ট হতে হবে। এইখানটা খানিকটা টিস্যুকে ধর আমি একটা মোটা স্ট্রাকচার ধরে আছি এরকম, হ্যাঁ, এই ফাঁকটা সেই জন্যই দেওয়া আছে যাতে আমি এখানে দখল একটা আঙুল দিয়ে এক্সট্রা সাপোর্ট পাই, এই গ্যাপটা হচ্ছে অ্যাকোমোডেট করার জন্য, হ্যাঁ। সেকেন্ড হচ্ছে ভালো করে দেখ, এখানে জয়েন্টটা কিন্তু স্ক্রু জয়েন্ট বা পিভট টাইপ জয়েন্ট, নট আ বক্স জয়েন্ট। সেকেন্ড হচ্ছে ব্লেডটা টোটাল সেরেশনস, কারণ ভালো করে গ্রিপ করার জন্য আমরা হার্ড স্ট্রাকচারকে ধরবো, গ্রিপ থাকতে হবে, ঠিক আছে, এবং মুখটা হচ্ছে কার্ভড। তাহলে ডেসক্রিপশনে কি হচ্ছে, ইট ইজ আ Moynihan's tissue cholecystectomy forceps, ঠিক আছে, সেম হ্যাভিং finger holding part, ratchet, large shaft, it is a pivot type joint with blade having total sense along its total length, ওকে, ঠিক আছে। এটা হোল্ড সেই ভেতরের দিকে মনে থাকবে সব কটাতেই, কিন্তু এইটা খুব মানে মাস্ট, এটা থাকবেই। আমি মেকানিক্যাল অ্যাডভান্টেজ, আমি এরম করে কাজ করলে সুবিধা পাবো না, এই জায়গাটা আমি ফাঁকা রাখবো, আমার এই টিপটা গিয়ে কাজ করবে, ঠিক আছে। এটার নাম কি, এটা দেখ একটা জিনিস খেয়াল করে দেখ, এই দুটো ইনস্ট্রুমেন্টের মধ্যে কি কি ডিফারেন্স আছে ভালো করে দেখ। এক্স্যাক্টলি, র্যাচেট নেই, তাহলে কোন কোন ক্ষেত্রে র্যাচেট থাকে না আগের দিনে বলেছি, যেখানে এমন কিছু ধরবো যেটাকে আমি ক্রাশ করে দেবো না, ঠিক আছে। তাহলে সবচেয়ে কমন কি জিনিস আমরা ক্রাশ না করে বের করার চেষ্টা করি, এনি টাইপ অফ স্টোন, ঠিক আছে। এটা মেবি গল স্টোন হতে পারে, এটা মানে ইউরেটারিক স্টোন হতে পারে, এটা ব্লাডার স্টোন হতে পারে, স্টোন বা এই জাতীয় জিনিস যখন বের করা আসে না ক্রাশ করবো না। তাহলে ক্রাশ না বাঁচানোর জন্য কি হবে, র্যাচেট দেবো না, যে ম্যানুয়ালি তার নিজের কন্ট্রোলে থাকবে। সেকেন্ড জিনিস কি, ধরার জায়গাটাতে ফেনেস্ট ইয়ে থাকতে হবে, ঠিক আছে, গ্যাপ থাকতে হবে, ঠিক, তাহলে কি হবে জিনিসটা আমরা ধরতে পারবো, এবং মাঝখানে স্পেস আছে, দেখ দুটো কিন্তু অ্যাপোজ হয়ে যাচ্ছে না, ফাঁক আছে, ঠিক আছে, টু হোল্ড দ্য টিস্যু। মেকানিক্যাল অ্যাডভান্টেজ, এটা কিন্তু খুব একটা হেভি অবজেক্ট হবে না, কারণ একটা স্টোনকে যখন আমরা বার করবো সেটা কিন্তু সূক্ষ্ম কাজ, এই ভারী ইনস্ট্রুমেন্ট দিয়ে করবো না, হালকা ইনস্ট্রুমেন্ট বেটার মেকানিক্যাল অ্যাডভান্টেজ, ঠিক আছে। এবং দেখ এর পিভট টাইপ জয়েন্ট, এখানে বক্স টাইপ জয়েন্টের মতো অত স্টেবিলিটি দরকার নেই, এটা আমার বেশি দরকার কি, এটা খুব ফাইন ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। এই ব্লেডটা লেংথ ভ্যারি করে, এটা ছোটো হয় বড়ো হয় আরও লম্বা হয়, তো এই ব্লেড লেংথ বেশি আছে, ইনওয়ার্ড কার্ভ, এটা হচ্ছে ডেসজার্ডিনস কোলেডোকোলিথোটমি ফরসেপস। তাহলে কি হলো, এটার নাম ছিল কোলেসিস্টেক্টমি ফরসেপস, ময়নিয়ান্স কোলেসিস্টেক্টমি ফরসেপস বা ময়নিয়ান্স ফরসেপস। এটা ডেসজার্ডিনস কোলেডোকোলিথোটমি মানে কি, কোলেডোকোলিথোটমি মানে কি,
ইউ কোলেডোকোলিথোটমি মানে কি? কোলেডোকোলিথোটমি মানে হচ্ছে, কোলেডোকো মানে হলো বাইল ডাক্ট, বাইল ডাক্টে স্টোন বের করা, টমি মানে ওপেন করে রিমুভ, ঠিক আছে, এর বেশি কিছু না। স্টোমি মানে অনলি ওপেনিং তৈরি করা, স্টোমা ক্রিয়েট করা, ঠিক আছে। টমি মানে বাদ দেওয়া, কেটে বাদ দেওয়া, এটা হচ্ছে ই করা। ডিফারেন্স বোঝা গেল? এই প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে এর মানে বোঝা আছে। সো যখন আমরা সিবিডি থেকে স্টোন বার করি, সিবিডিতে ইনসিশন দিয়ে এটা দিয়ে স্টোনটাকে ধরে জাস্ট বের করি, এবং এর কার্ভটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সিবিডির লেংথ ওয়াইজ আমরা এদিকে, হ্যাঁ, এদিকে দু সাইডে পুশ করে যেটুকু স্টোন আছে এটাকে ফ্লাশ আউট করে বের করে দিই, ঠিক আছে। দ্যাটস ওয়াই ডেসজার্ডিনস কোলেডোকোলিথোটমি ফরসেপস। নর্মাল গলস্টোন সার্জারিতে এটা ইউজ হয় না, ঠিক আছে। যেখানে সিবিডি এক্সপ্লোরেশন হয় সেখানে ইউজ করা, বাট রাখা হয়, দরকার পড়লে কাজে লাগবে। হয়তো খুব হার্ড গলব্লাডার, তার স্টোনটাকে এমনি আমরা ডিসলজ করতে পারছি না, পার্শিয়াল কোলেসিস্টেমি করছে, সেখান থেকে স্টোনটাকে বের করে নেওয়া হলো, দ্যাটস ওয়াই এই ইনস্ট্রুমেন্টটা রাখা হয়, ঠিক আছে। এবার তোদের বলি এই ইনস্ট্রুমেন্টগুলো তাহলে আমরা কী কী শিখলাম। ফার্স্ট হচ্ছে ব্লেড অ্যান্ড আমাদের ব্লেড হ্যান্ডিং, বিপি হ্যান্ডেল, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি শিখলাম, ডিসেক্টিং ফরসেপস, ঠিক। তারপরে কি শিখলাম, হিমোস্ট্যাটিক ফরসেপস। হিমোস্ট্যাটিক্সের দুটো টাইপ ছিল, একটা ফুল সেরেশন, একটা হাফ সেরেশন। দুটোর কি নাম ছিল? না না, ওটা পেটাসিগেরি না, ওটা একটু মানে মনে হচ্ছে ওটার নাম হবে স্পেন্সার ওয়েলস, ওটা আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে, ঠিক আছে। স্পেন্সার ওয়েলস, স্পেন্সার ওয়েলে পুরোটা থাকে সেরেশন, আর একটা অ্যাডসেন্ট হচ্ছে পয়েন্ট মাউথ এবং হাফ সেরেশন, আর একটা আছে কেলিজ। হ্যাঁ, কেলিজ ওই হাফ সেরেশন, কিন্তু অতটা পয়েন্টেড সরু ইনস্ট্রুমেন্ট নয়। তাহলে কেলি আর এই বলছি সরি, হ্যাঁ, অ্যাডসন আর কেলির মধ্যে ডিফারেন্স কি? অ্যাডসন আর কেলির মধ্যে ডিফারেন্স হচ্ছে একটা একটু ব্লান্ট আর একটা খুব শার্প, মানে সরু মুখ, ঠিক আছে। আর পুরোটা সেরেশন হচ্ছে স্পেন্সার ওয়েলস, ঠিক আছে, স্পেন্সার ওয়েলস, ওকে। তারপর নেক্সট আমরা কি করলাম, ইনস্ট্রুমেন্ট, নিডল হোল্ডার পড়েছিলাম, ঠিক, ডিভার্স পড়েছিলাম, আর কি কি পড়েছিলাম, ল্যাঞ্জেন ব্যাক রিট্রাক্টর পড়েছিলাম, ঠিক আছে। ল্যাঞ্জেন ব্যাক আর জার্নি দুটোর মধ্যে ডিফারেন্স কি ছিল? হ্যাঁ, জার্নিতে একদিকটা হুক একদিকটা ব্লান্ট, ডেসজার্ডিন হচ্ছে একদিকেও থাকতে পারে দুদিকেও থাকতে পারে, কিন্তু দুটোই ব্লান্ট, ঠিক আছে। নেক্সট আর কি কি ইনস্ট্রুমেন্ট পড়লাম, এখন পড়লাম ব্যাবকক, রাইট অ্যাঙ্গেল, এদিকে ময়নিহান্স আর ডেসজার্ডিন, ঠিক আছে। আর কিছু বাকি থাকলো, মোটামুটি সবই এগুলো পড়লাম। এবার এই সবকটাই ইউজ হবে আমাদের একটা যে সার্জারি, সেটা হচ্ছে ওপেন কোলেসিস্টেক্টমি। এটা জিজ্ঞেস করে এক্সামে যে অপারেটিভ যেগুলো আছে, অ্যাপেন্ডিক্স, ওপেন গলব্লাডার, ল্যাপারোস্কোপি কোলেসিস্টেক্টমি, তারপর হচ্ছে হার্নিয়া সার্জারি মানে হার্নিওপ্লাস্টি, আর এদিকে মডিফাইড রেডিক্যাল ম্যাস্টেক্টমি, আর এদিকে থাইরয়েড, মোটামুটি এইগুলোই জিজ্ঞেস করে। এছাড়া আরও কিছু ছোটো ছোটো শর্ট কেসগুলো জিজ্ঞেস করে। তো তাহলে এটা আমরা ওপেন কোলেসিস্টেক্টমি আজকে পড়াবো বলেছিলাম, ঠিক আছে। এবার বল ওপেন কোলেসিস্টেক্টমির ইন্ডিকেশন কি, কেন আমরা ওপেন কোলেসিস্টেক্টমি করবো? ফার্স্ট অফ অল কোলেসিস্টেক্টমি কখন করবো, মানে ওপেন ল্যাপারটা বাদ দিলাম। গলস্টোন ডিজিজ একটা সিমটোম্যাটিক গলস্টোন ডিজিজ, আর কি ব্ল্যাডার নয়, পোর্সিলিন গল ব্ল্যাডার, ওকে। আর হ্যাঁ, মানে একটা হতে পারে, দেখ, কোলেসিস্টাইটিস মানে ইনফ্লামেশন অফ গল ব্লাডার, ইট মে বি ডিউ টু স্টোনস, দ্যাট ইজ কোলেলিথিয়াসিস, ওকে। অ্যালং উইথ কোলেসিস্টাইটিস ইট মে বি অ্যাকালকুলাস কোলেসিস্টাইটিস, মানে there is having no stone but inflammation of the gallbladder may be associated with infection of gallbladder, ঠিক আছে। সেটা কিছু সিচুয়েশনে আসে, সেগুলো থিওরি ক্লাসে ডিসকাস করা হবে। অ্যাকালকুলাস কোলেসিস্টাইটিস হতে পারে, ঠিক আছে। আর কি কারণে হতে পারে, ও একটা বললো পোর্সেলিন গলব্লাডার, ওকে। আর এম্পায়েমা গলব্লাডার, হ্যাঁ, ওটা অ্যাসোসিয়েটেড, মানে অবস্ট্রাকটিভ জন্ডিস, যেখানে কোলেডোকোলিথিয়াসিস আছে, সেখানে অ্যাসোসিয়েটেড, মানে কোলেডোকোলিথোটমির সাথে কোলেসিস্টেক্টমিও করতে হয়, সেটা একটু পরে। আর কি, মানে সল্লি গলব্লাডারের কারণ কি? আর হ্যাঁ, মিউকোসিল অফ গলব্লাডার, ওকে। মিউকোসিল গলব্লাডার মানে কি, ভেতরের বাইলটা ওটা অ্যাবজর্ব হয়ে গেছে, বাইল ফ্লো বন্ধ, ওটা এখন একটা ফ্লুইডে, জাস্ট অনলি হোয়াইটিশ কালার ফ্লুইডে কনভার্ট হয়ে গেছে, এবং ডিস্টেন্ডেড গলব্লাডার, মিউকাস লাইক স্ট্রাকচার, মানে বাইলটা অ্যাবজর্ব হয়ে তার বাইলের যে সল্ট অ্যান্ড মিনারেল সব অ্যাবজর্ব হয়ে গেছে, অনলি ফ্লুইড পার্টটা পড়ে আছে, হ্যাঁ, অ্যালং উইথ দ্য সিক্রেশনস ফ্রম গলব্লাডার মিউকোসা ইজ ফর্মিং মিউকোসিল অফ গলব্লাডার। এটা অ্যাপেন্ডিক্সও হয়, মিউকোসিল অফ অ্যাপেন্ডিক্সও হয়, হ্যাঁ, ঠিক আছে। তো মিউকোসিল অফ গলব্লাডার একটা হলো, আর কিছু, কার্সিনোমা অফ গলব্লাডার, ভেরি গুড, হ্যাঁ,
হ্যাঁ, এমার্জেন্সি গ্যাংগ্রিনাস গলব্লাডার পারফোরেশন, এমার্জেন্সি কোলেসিস্টেক্টমি, ঠিক আছে। হ্যাঁ বলেছি কার্সিনোমা গলব্লাডার তো অবশ্যই, কার্সিনোমা তো থাকবেই। হ্যাঁ এক্স্যাক্টলি, লার্জ পলিপ, পলিপেরও কিছু আছে সেগুলো পোস্ট গ্রাজুয়েটে লাগে, এটা ছোটো করে বলে দিই। গলব্লাডার পলিপ মানে হচ্ছে এনলার্জ মিউকোজাল ফোল্ডস, হ্যাঁ, ক্রিপস অফ লিভারবোনের কাছ থেকে লার্জ এনলার্জ ফোল্ডস তৈরি হয়, যেটা মেবি যে কোনো পলিপ, পলিপ মানে হচ্ছে ইলংগেশন অফ টিস্যু, সব টিস্যু। সো পলিপ সেসাইল পলিপ যদি হয়, মানে যার একটা পেডাঙ্কিউলেটেড পলিপ, একটা সেসাইল পলিপ, এক্স্যাক্টলি ইটস অ্যাবাউট স্টক। এখানে এই দেখতে পাবি না, এইটা না একটু নড়ছে, ঠিক আছে না, এটা পড়ে যাবে টেবিলটা। তো এটা গল ব্লাডার, ওকে। দিস ইজ পলিপ, এটা হচ্ছে স্টক। এটা পলিপ মাসটা, এটা হচ্ছে স্টক। তো যার লম্বা স্টক আছে দ্যাট ইজ পেডাঙ্কিউলেটেড, হ্যাঁ, যেটা স্টকটা খুব কম দ্যাট ইজ সেসাইল, ঠিক আছে। এনি টাইপ অফ পলিপ, যে কোনো বডিতে থাকুক না কারণ সে গল ব্লাডার হোক, ইন্টেস্টিন হোক, হোক, জেনারেল কনসেপ্ট হচ্ছে যেটা পেডাঙ্কিউলেটেড বা হ্যাভিং লং স্টক, সেটা থেকে সেসাইল পলিপ মোর প্রোন টু কার্সিনোমা। এটা বেসিক জেনারেলাইজ রুল, ঠিক আছে। এটা মানে যেখানেই পরবর্তীকালে পড়বি সব জায়গাতে এটা একটা মোটামুটি জেনারেল রুল। এটা ধরতে একটু পড়ে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ এখানটা হবে না, ঠিক আছে, দেখতে পাচ্ছিস তো, ওকে। তাহলে এবার হচ্ছে আমরা যদি পলিপ সাইজ মোর দেন ইকুয়াল টু 1 সেন্টিমিটার হয়, ইট শুড গো ফর সার্জারি, বিকজ এটা কাট অফ মার্ক হচ্ছে 10 মিলিমিটার বা 1 সেন্টিমিটার। ইফ ইট ইজ মোর দেন 10 মিলিমিটার 1 সেন্টিমিটার, দেন চান্সেস অফ কার্সিনোমা গলব্লাডার ইজ হাই ইন দিস পলিপ, সো প্রিভেন্টিভ পারপাসে সেখানে কোলেসিস্টেক্টমি করা হয়, ঠিক আছে। একটা হলো সিএ গল, বলছি পরে করো একটু, হ্যাঁ আমি একটু কাজ ব্যস্ত আছি, পরে ফোন করছি, একটু পরে ফোন করো, ব্যস্ত আছি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এবার এলো ওপেন কোলেসিস্টেক্টমি, আমরা ওপেনটাই বলছি। ওপেন কোলেসিস্টেক্টমিতে কি ধরনের ইনসিশন দেওয়া হয়? ককার্স অর রাইট সাবকস্টাল, ঠিক আছে, একই জিনিস। যখন একটা অপারেটিভ সার্জারি বলতে হবে তখন কি দিয়ে স্টার্ট করতে হবে? ফার্স্ট পেশেন্ট পজিশন, পেশেন্ট কি পজিশনে শুয়ে আছে, সব অপারেশন একই পজিশনে হয় না, পেশেন্ট সুপাইন, ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যানাস্থেশিয়া। কীরকম অ্যানাস্থেশিয়াতে করা হয়? কমনলি জেনারেল অ্যানাস্থেশিয়া উইথ এন্ডোট্রাকিয়াল টিউব ক্যান বি ডান ইন স্পাইনাল অ্যানাস্থেশিয়া, বাট বলবি জেনারেল অ্যানাস্থেশিয়া উইথ ইটি টিউব, ঠিক আছে। নেক্সট হচ্ছে ড্রেসিং অ্যান্ড ড্রেপিং, মানে ক্লিনিং, অ্যান্টিসেপ্টিক ক্লিনিং অ্যান্ড ড্রেপিং। কি দিয়ে করা হয় কমনলি? Providone iodine, don't say betadine, betadine is a brand name, okay, providone iodine, commonly 5 to 10% এটা ইউজ করা হয়, ঠিক আছে। providone iodine করা হয়, অল্টারনেট কিছু করা হতে পারে, হ্যাঁ অনেক সময় স্পিরিট, স্যাভলন, হ্যানতেন অনেক কিছু ইউজ করা হতে পারে, ঠিক আছে। তবে কমনলি providone iodine ইউজ করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে ড্রেপিং। ড্রেপিং মানে কি? ক্লোজিং অফ দ্য মানে ক্লোজিং অফ দ্য পেশেন্ট, হ্যাঁ, কভারিং অফ দ্য পেশেন্ট এক্সেপ্ট দ্য সার্জিক্যাল সাইট, ঠিক আছে, ঠিক আছে। সেটা মানে স্টেরাইল শিট দিয়ে করা হয়। নিচে প্রথমে যে ম্যাকিনটসের রাবার শিট দেওয়া হয়, তারপরে গ্রিন শিট বা যেটা আমাদের কটন শিট দিয়ে কভার করা হয়। এগুলো এক সময় মানে ডায়েট কোম্পানির মেডও পাওয়া যায়, ঠিক আছে। হলো, এবার হচ্ছে তাহলে নেক্সট হলো কি, তাহলে ড্রেপিং হয়ে গেল, এবার হবে ইনসিশন। এটা হচ্ছে অ্যাবডোমেন, ওকে, আম্বিলাইকাস, সাবকস্টাল রাইট রিজন, মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 2 সেন্টিমিটার বিলো, ঠিক আছে, 2 সেন্টিমিটার বিলো সাবকস্টাল মার্জিন। এইটা হচ্ছে মিড লাইন, হ্যাঁ, মিড লাইন অবধি সাধারণত যাওয়া হয় না, ঠিক আছে। রাইট সাবকস্টাল অ্যাপ্রক্সিমেট ইনসিশন থাকে মোটামুটি অ্যাভারেজ ওই 7 to 8 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার মধ্যে, এটা ভ্যারি করে, সার্জন টু সার্জন ভ্যারি করে। তাহলে রাইট সাবকস্টাল ইনসিশন 2 সেন্টিমিটার বিলো সাবকস্টাল মার্জিন, ঠিক আছে। এটা হচ্ছে রাইট সাবকস্টাল আর ককার্স ইনসিশন, ঠিক আছে। থিওডর ককার ওনার নামে হচ্ছে ককার্স ইনসিশন।
এবার তাহলে কি হলো, স্কিন কাটলাম, সাবকিউটেনিয়াস টিস্যু, ফ্যাট, তারপর হচ্ছে এক্সটার্নাল অবলিক অ্যাপোনেসিস কাটা হলো, নিচে তারপর এখানে রেকটাস মাসেল এলো, রেকটাল মাসেলকে সেপারেট করা হলো, তারপর নিচে এলো সার্জিক্যাল পেরিটোনিয়াম, সেটাকে তুলে সেটাকে দুটো সময় অ্যালিস টিস্যু ফরসেপ দিয়ে বা হেমোস্টেট ফরসেপ দিয়ে হয়, অ্যালিস দিয়ে ধরা হয়, তুলে ওটাকে ওপেন করা হলো, দেন পুরোটা কভার করা হলো। তাহলে জিনিসটা কিরকম দাঁড়ালো, তখন এরকম হা হয়ে আছে, ঠিক আছে। হ্যাঁ, এইবার এইখানটা মানে ইমাজিন কর লিভার পেশেন্ট শুয়ে আছে, লিভারটা এরকম হয়ে আছে, এইখানটাতে গলব্লাডারটা উঁকি মারছে, হ্যাঁ, লিভার বেড দেখা যাচ্ছে, সামান্য দেখা যাচ্ছে। এইবার প্যাকিং করতে হয়, ঠিক আছে। অনেক সময় লিভারের যদি গলব্লাডার যদি ফান্ডাসটা দেখা যায়, সেটাকে ময়নিয়ান্স দিয়ে ধরে নিয়ে তারপর প্যাকিং করা হয়, অনেক সময় প্রথমে প্যাকিং করা হয়। এইবার যেটা আসছে, প্র্যাকটিক্যালি আমরা 3টে মপ দিয়ে সবসময় প্যাকিং করি না, লাগে না, এখন সবাই ছোট ইনসিশন দিয়ে করা হয়, বাট এক্সাম পারপাসে বলতে হবে 3 মপ প্যাকিং করা হয়, ঠিক আছে। যদি বলে 3টে মপ দিয়ে দেখেছো না স্যার, আমরা বইয়ে পড়েছি, বাট অনেক আমরা রোটিতে দেখেছি 1-2 মপ দিয়ে অনেক সময় করে। যদি জিজ্ঞেস করে 3টে মপ কোথায় কোথায় প্লেস করবে, এটা হচ্ছে কোশ্চেন। প্যাকিং মানে মপ দিয়ে, ধর আমরা গলব্লাডারটা তো শুধু একটা সিঙ্গেল হয়ে বসে নেই, লিভারে গায়ে বসে সমস্ত গার্ড ফার্ড সব এসে ওখানে লেগে আছে, আমাকে তো ফিল্ডটা ক্লিয়ার করতে হবে, টু মেকিং দ্য আদার স্ট্রাকচার ইনসাইড দ্য অ্যাবডোমেন ফ্রম অ্যাওয়ে ফ্রম দ্য সার্জিক্যাল সাইড, উই ইউজ মপস, ঠিক আছে। মপ মানে চওড়া কাপড়ের টুকরো, তার একটা টেল আছে, মপ দিয়ে আমরা প্যাক করে ওটাকে সরিয়ে দিই, রিভার্স দিয়ে টেনে রাখি। একটা হচ্ছে কোথায়, এইখানে আছে আমাদের হেপাটোরেনাল পাউচ, মানে এটা লিভারের বর্ডার, এইটা হচ্ছে আমাদের রাইট ইয়েটা আর কি, কোলনের ফ্লেক্সার, রাইট হেপারিক ফ্লেক্সার, হ্যাঁ, এর নিচে হচ্ছে কিডনি, এটা ঢাকা আছে রেট্রোপেরিনাল স্ট্রাকচার, এইটাকে বলা হেপাটোরেনাল পাউচ। এই জায়গাটাকে, এই রাইট হেপাটিক ফ্লেক্সারটাকে, ওই জায়গাটাকে মপ দিয়ে সরিয়ে দেওয়া হয়। সেকেন্ড মপটা এখানে প্লেস করে, এখানে ইয়েটা থাকে আমাদের ট্রান্সভার্স কোলন বা স্মল আর্টারি সব থাকে, এখানে একটা মপ প্লেস করে এটাকে ডাউনওয়ার্ডস করে দেওয়া হয়। আর মিডিয়ালি স্টমাকটা থাকে, স্টমাকের ল্যাটারাল মার্জিন, হ্যাঁ, লেফট ফ্রি মার্জিন, সেই পার্টটা স্টমাকটাকে একটা মপ দিয়ে করে। তাহলে একটা মপ স্টমাক, মিডিয়ালি লোয়ার পার্টে হচ্ছে স্মল গার্ড অ্যান্ড ট্রান্সভার্স কোলন, আর এখানে হেপাটোরেনাল পাউচ টু মেক রাইট হেপারিক ফ্লেক্সার। তাহলে 3টে মপ প্লেসমেন্ট হয়ে গেল, মুখস্থ করার কিছু নেই। এবার নেক্সট হচ্ছে কি, আমরা গলব্লাডারটা ধরবো, ফান্ডাসটা ধরা হবে, এই তো কোথায় নিলে ওইটা না, ময়নিয়ান্সটা একবার দিয়ে দেখিয়ে দিই, তারপর দেখবে। এবার এরম ভাবে ফান্ডাসটাকে ধরে বাঁ হাতে করে টানা হলো। নেক্সট তাহলে উঠে এলো গলব্লাডারটা একটুখানি, লিভারটা এরকম শুয়েছিল, লিভারটা এরকম উঠে এলো, গলব্লাডার সোজাসুজি হয়ে আছে। এবার নেক্সট আমরা কি ধরবো, যদি কোনো পেরিটোনিয়াল ফোল্ড বা কিছু লেগে থাকে অ্যাডেশনটাকে আস্তে আস্তে ছাড়াবো, কি দিয়ে, ফরসেপস দিয়ে করতে পারি, হিমোস্টেট ফরসেপস দিয়ে করতে পারি, রাইট অ্যাঙ্গেল ফরসেপস দিয়ে করতে পারি। আর যদি মানে ছোট ধর ফোল্ড আছে, যেটাকে আমরা প্রথমে রাইট অ্যাঙ্গেল দিয়ে বা ফাইন সিজার দিয়ে ডিসেক্ট করে নিয়ে সেটাকে নামানোর জন্য ব্লান্ট ডিসেকশনও করতে পারি। কি দিয়ে, এখানে আসছে দুটো টার্ম, একটা হচ্ছে গালি, একটা হচ্ছে পিনাট। স্পেসিফিক টার্ম, হোয়াট ইজ গালি, ধর একটা অ্যালিস ফরসেপস দিয়ে মডারেট ছোট সাইজের একটা গজকে ফোল্ড করে গোল মতো বানানো হলো, ঠিক আছে, মোটামুটি 1 to 1.5 সেন্টিমিটার কি 2 সেন্টিমিটার ডায়ামিটারে একটা গজকে দিয়ে ভাঁজ করে বানানো হলো, দ্যাট ইজ গালি। পিনাট কি, পিনাট হচ্ছে ওর ভাই, ছোট্ট পিনাট যেমন সাইজ হয় সেই রকম সাইজের একটা ছোট্ট গজ দিয়ে বানানো হলো, সেটা হচ্ছে গালি। তাহলে যেখানে একটু বড় জায়গা বড় ফোল্ড নামাবো সেখানে গালি ইউজ করা হবে, GULLY গালি। আর পিনাট ইউজ করা হবে যেখানে ছোট জায়গা ডিসেক্ট করছি, ছোট ছোট ফোল্ড নামাচ্ছি। ওটা কিভাবে ধরে, সাপোজ আমি অ্যালিস এরকম ব্যাপ করতে ধরে নিলাম, একটা অ্যালিস এরকম করে ওটা ধরা আছে, হ্যাঁ, ওটাকে দিয়ে এরকম করে ডিসেক্ট করে করে আস্তে আস্তে ঘষে ঘষে নামানো, ব্লান্ট ডিসেকশন, ঠিক আছে। গালি আর পিনাটের কাজ হচ্ছে ব্লান্ট ডিসেকশন, ছোট ছোট ব্লিডিং এরিয়াকে কমপ্রেস করা, ঠিক আছে। এই দুটো হচ্ছে বেসিক্যালি গালি আর পিনাটের কাজ। তাহলে এইটা একটা ধরলাম। আর একটা কোথায় ধরবো, হার্টম্যান পাউচে, ঠিক আছে। হার্টম্যান পাউচে সেটা আমরা হিমোস্ট্যাটিকও ধরতে পারি, তবে জেনারেলি বুক নলেজ হচ্ছে আর একটা ময়নিয়া, একটা ওপেন কোলেসিস্টেমি সেটে দুটো ময়নিয়ান্স দেওয়া থাকে, একটা ফান্ডাস ধরার জন্য আর একটা হার্টম্যান ধরার জন্য। ওকে, তাহলে কি হলো, যেই দুটো ধরলাম টেনে উঠলো, তাহলে কি হলো, ক্যালটসটা একটু ওয়াইড ওপেন হলো। এবার যেই 3টে মপ দিয়ে আমরা টেনে রেখেছি, এইটা কিন্তু ডিভাইস দিয়ে ধরা আছে, ব্যাপারটা বুঝতে পারছিস, এই এই ডিভাইস দিয়ে জিনিসটাকে টেনে আছে, এইটাকে আমি ধরে আছি। তাহলে এই জায়গাটাকে ওপেন করার জন্য এখানে আর একটা তুলনামূলক মানে লেস থিকনেসের আর একটা ডিভাইস দিয়ে লিভারটাকে ধরা হয়।
যেহেতু কার্ভেচার আছে লিভারে, কার্ভেচারের সাথে কার্ভেচার মেনটেন করা, নাহলে ইঞ্জুরি হবে। ঠিক আছে, এইটা হচ্ছে এইটা অপোজিট ট্র্যাকশন কাউন্টার ট্র্যাকশন। দিস ইজ দ্য মেন থিং ইন সার্জারি। টোটাল সার্জারি জীবনটাই ট্র্যাকশন কাউন্টার ট্র্যাকশনের উপরেই চলবে। ঠিক আছে, যাদের সার্জারি হওয়ার ইচ্ছে আছে তাদের জেনে রাখ, এটাই হচ্ছে মেন ফান্ডা। এদিকে ট্র্যাকশন কাউন্টার ট্র্যাকশন ডুইং সার্জারি। তাহলে আরেকটা ডিভাইস দিয়ে তাহলে লিভারটাকে রিচার্জ করে রাখা হলো। তাহলে আমি এখানে একটা ধরে এখানে ধরলাম। এবার রাইট অ্যাঙ্গেল ফোর্সেস দিয়ে আমি শুরু করব ডিসেকশন। এবার বলি ল্যাপারোস্কোপিক সার্জারিতে জেনারেল রুল হচ্ছে পস্টেরিয়র ডিসেকশন ফার্স্ট। জেনারেল রুল, এক্সেপশন সবার আছে, পস্টেরিয়র ডিসেকশন ফার্স্ট। ওপেন সার্জারিতে এখনকার দিনে আমরা যারা ল্যাপারোস্কোপি করি আমাদের একটা কমন হ্যাবিট হয়ে গেছে পস্টেরিয়র ডিসেকশন স্টার্ট করা। বাট ওপেন কোলেসিস্টেটমি যেটা বুক নলেজ, টিচিং নলেজ, সেখানে কিন্তু ওরা জেনারেলি বলে অ্যান্টেরিয়ার দিয়ে স্টার্ট করতে। কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, বাট এক্সাম পারপাসে তোরা অ্যান্টেরিয়ার দিয়ে বলতেই পারিস, কিছু অসুবিধা নেই। কি অ্যান্টেরিয়ার পেরিটোনিয়াল ফোল্ড কি থাকে, গলব্লাডারের গা থেকে নেমে এসে নিচে চলে যাচ্ছে ক্যালটস পেরিয়ে সিবিডির দিকে। ওর মধ্যেই সিস্টিক ডাক্ট আছে, ওর মধ্যেই আর্টারি আছে, সিস্টিক আর্টারি আছে। তাহলে ওই দ্য পেরিটোনিয়াল ফোল্ড কভারিং সিস্টিক ডাক্ট অ্যান্ড আর্টারি, সেটাকে টিয়ার অফ করে আস্তে আস্তে নেওয়া। অনেক সময় পাতলা পেরিটোনিয়াল ফোল্ডকে ফাইন সিজার দিয়ে একটু কেটে সেই যে ওপেন পার্টটা সেটাকে দিয়ে নামানো হয়, মেবি গালি পিনাট দিয়ে নামানো হতে পারে, বা রাইট অ্যাঙ্গেল ফোর্সেস দিয়ে ডিসেট করা যেতে পারে। ফলোড বাই পস্টেরিয়র যে পেরিটোনিয়াল ফোল্ড আছে সেটাকেও ডিসেট করা, স্ট্রিপিং অফ দ্য পেরিটোনিয়াম ফ্রম গলব্লাডার ওয়াল। স্ট্রিপিং অফ OFF, স্ট্রিপিং অফ পেরিটোনিয়াম ফ্রম গলব্লাডার ওয়াল। ঠিক আছে, এই যে ট্র্যাকশনটা থাকে যেটা ফান ডাস্টটা, সেটা হচ্ছে আপ। সেকেন্ড যেটা হার্ট মানে ধরা থাকে তার ডিরেকশনটা অনেক সময় জিজ্ঞেস করে। ঠিক আছে, বিলো ডাউনওয়ার্ড অ্যান্ড ল্যাটারালি, সরি না মিডিয়ালি, ডাউনওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি। তাহলে কি হলো, ক্যালসটা খুলে গেল, এ উপরে এরকম, অ্যান্টেরিয়ারটা ওয়াইড ওপেন হয়ে আছে। সেখান থেকে পেরিটোনিয়াল ফোল্ড আমি নামিয়ে দেবো, দুটো স্ট্রাকচার বেরিয়ে আসবে। 2 and 2 structure entering into gallbladder is the key of surgery. আমার মাল্টিপল স্ট্রাকচার তাহলে বুঝতে হবে কিছু একটা ভুল হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, এখানে হচ্ছে সেফটি ট্রায়াঙ্গেল থাকে, এগুলো ল্যাপারোস্কোপি টার্মগুলো বেশি ইউজ করে, ওটা একদিন আলাদা করে পড়াবো। ঠিক আছে, সেই সেফটি ট্রায়াঙ্গেলে ওখানে রাইট একটা হচ্ছে সিস্টিক ডাক্ট, একটা হলো সিস্টিক আর্টারি। সিস্টিক আর্টারি চেনার উপায় কি, ওখানে একটা লিফ নোড থাকে। ঠিক আছে, লিফ নোড অফ লুন্ড। ওকে, এইটা সিস্টিক আর্টারি, এইখানে হচ্ছে ধর হেপাটিক আর্টারি আছে, এর গা থেকে এরকম ভাবে সিস্টিক আর্টারি উঠলো, এইখানে থাকে লিফ নোডটা। এইটা পুরোটা পেরিটোনিয়াল ফোল্ড দিয়ে ঢাকা থাকে। ঠিক আছে, এই পেরিটোনিয়াল ফোল্ডটা আমরা ছিঁড়ে নামাই, এই স্ট্রাকচার দুটো আসে, রাইট অ্যাঙ্গেল দিয়ে এইগুলোকে ডিসেক্ট করি। হ্যাঁ, উইন্ডো বানাই, ফার্স্ট কি করি পস্টেরিয়র উইন্ডো বানাই। এই দুটো থাক, আমি পস্টেরিয়র উইন্ডোটা আগে বানাবো। তাতে কি হবে, যদি বাই চান্স কোনো কারণে ব্লিডিং হবে, কিছু অসুবিধা, আমরা ওটা পুরোটাকে ধরে নিতে পারবো। পস্টেরিয়র উইন্ডো প্রথমে তৈরি হলো, মানে ব্যাপারটা ইমাজিন কর, এই গলব্লাডারটা অ্যান্টেরিয়র পার্ট, পেছন দিকটা পুরোটা লিভারের গায়ে লেগে আছে, লিভারটা সোজা হয়ে টেনে আছি, এইটা স্ট্রেট হয়ে আছে, এইখানটা পুরো পেরিটোনিয়াল ফোল্ড আছে, ছাড়ালাম, পেরিটোনিয়াল ফোল্ড ছাড়ানোর পরে এইখানটা দাঁড়ালো, এইখানে একটা স্ট্রাকচার নিম্নোড। হ্যাঁ, এইটা সিস্টিক ডাক্ট, এটা সিবিডি গেছে। ঠিক আছে, তাহলে আর এইখানটা হচ্ছে লিভার বেড, এইখানে পেরিটোনিয়াল ফোল্ড আমরা ডিসেক্ট করলাম, অ্যান্টেরিয়র অ্যান্ড বোথ ফ্রম পস্টেরিয়র। অ্যান্টেরিয়র থেকে পস্টেরিয়র থেকে ডিসেক্ট করার পর তাহলে এই জায়গাটা ফাঁকা পড়ে থাকছে, এটা হচ্ছে কমন উইন্ডো। ঠিক আছে, বিহাইন্ড বোথ দিস টু স্ট্রাকচার ইজ কমন উইন্ডো। কমন উইন্ডো প্রথমে তৈরি করা হয়, অনেক সময় আগেকার দিনে বলতো কমন উইন্ডো থেকে একটা সুচার পাস করে রাখো, সেফটি পারপাস। ঠিক আছে, এটা এখনো বইয়ে লেখা থাকে যে কমন উইন্ডো দিয়ে একটা সুচার পাস করে রাখা হলো। কি সুচার, বইয়ে লেখা আছে সিল্ক। সিল্ক এখনো ইউজ হয়, বাট ইট ক্যান বি ইউজড বাই ভাইক্রিল অলসো। আমরা কিন্তু অ্যাকচুয়ালি এখন ভাইক্রিলে শিফট করে গেছি, বাট বুক নলেজ এখনো সিল্ক। ঠিক আছে, এবার এই দুটোর মাঝের এরিয়াটাকে আমরা ডিসাইড করলাম, তবে গিয়ে ক্যালটস ডিসেকশন হলো। ক্যালটস ট্রায়াঙ্গেল কিন্তু এইটুকু। ঠিক আছে, ইট ইজ নট হেপাটোসিস্টিক ট্রায়াঙ্গেল। হেপাটোসিস্টিক, তোরা যেই বাউন্ডারি বলিস লিভারের অ্যান্টেরিয়র বর্ডার হ্যান্ড দ্যাট ইজ হেপাটোসিস্টিক ট্রায়াঙ্গেল। আর সিস্টিক ক্যালটস ট্রায়াঙ্গেল কিন্তু নিচের এই ছোট্ট জায়গাটুকু। হ্যাঁ, ঠিক আছে, এর কন্টেন্ট অনলি কি, হ্যাঁ সিস্টিক আর্টারি আর লিম্ফ। আর কিন্তু হেপাটোসিস্টিক ট্রায়াঙ্গেলের মধ্যে সিস্টিক আর্টারি আছে, ডাক্ট আছে, সব আছে। ঠিক আছে, দুটো কিন্তু আলাদা, এই দুটো কিন্তু থিওরিতে জিজ্ঞেস করে এবং স্যাররা এটা খুব জিজ্ঞেস করে যে হোয়াট ইজ হেপাটোসিস্টিক ট্রায়াঙ্গেল অ্যান্ড হোয়াট ইজ ক্যালটস ট্রায়াঙ্গেল। দুটো কিন্তু এক নয়, ক্যালটস ট্রায়াঙ্গেল ইজ জাস্ট এ পার্ট অফ হেপাটোসিস্টিক ট্রায়াঙ্গেল। ঠিক আছে, থিওরি ক্লাসে এগুলো নিয়ে বলে আমি সময় নষ্ট করছি না এখন। এবার তাহলে রাইট অ্যাঙ্গেল দিয়ে এর মাঝখানটাও ডিসাইড করা হলো। জেনারেলি সিস্টিক আর্টারি একটু আগে থাকে, মানে মোর অ্যান্টেরিয়ারলি, সিস্টিক আর্টারি মোর অ্যান্টেরিয়ারলি থাকে,
ভ্যারিয়েশনও থাকতে পারে। সিস্টিক আর্টারিটাকে আমরা কি করব, লাইগেট করব, বোথ রাইট অ্যাঙ্গেল দিয়ে সুচার দিয়ে বাঁধা হলো, এখানে বাঁধা হলো, সরি এখানে নট বাঁধা হলো, এখানে নট বাঁধা হলো, অনেক সময় উপরে একটা বাঁধা হয় দিয়ে মাঝে কেটে দেওয়া হলো, ঠিক। তারপরে এখানটা পড়ে থাকলো, অনেক সময় আমরা রাইট অ্যাঙ্গেল ফরসেপস দিয়ে এখানে কোনো স্টোন আছে কিনা মিল্কিং করে দেখে নিই, জাস্ট আস্তে আস্তে এইভাবে ধরে ধরে একটু প্রেস করে দেখে নিই, দ্যাট ইজ মিল্কিং অফ স্টোনস। মানে ওর ভেতরে কোনো ছোট স্টোন ঢুকে থাকলে সেটাকে আমরা টেনে আস্তে আস্তে তুলে নিয়ে আসবো ইনসাইড গলব্লাডার পার্ট, যাতে সেটা স্লিপ অফ করে সিবিডিতে না যায়। সিস্টিক ডাক্টে যদি স্টোন থাকে আমরা সবসময় চেক করে নিই, দ্যাট ইজ মিল্কিং অফ সিস্টিক ডাক্ট। কি বললাম, মিল্কিং অফ সিস্টিক ডাক্ট। এগুলো কমন প্রসিডিওর, বোথ ল্যাপারোস্কোপি এন্ড ওপেনে করা হয়, ঠিক আছে। অনেকে কি করে এটাকে হাত দিয়েও প্যালপেট করে দেখে, দেখবি বইয়ে অনেক জায়গায় লেখা আছে সব কিছু প্যালপেট করা, সিবিডি প্যালপেট করা, এই করা ওই করা, আইডিয়ালি বা তারপরে তারপরে কি বলে আমাদের লিভারের যে এবং স্টমাকের ফ্রি মার্জিন প্যালপেট করা, হ্যাঁ, এত প্র্যাকটিক্যালি করা হয় না, ঠিক আছে। যদি থিওরিটিক্যালি বলতে পারিস, প্র্যাকটিক্যালি এত খোঁচাখুচি মোটেও করা হয় না, আমাদের টার্গেট অর্গানের মধ্যেই করা, কারণ আমরা তো ইনভেস্টিগেশন করে নামছি, ঠিক আছে। সিবিডিতে স্টোন আছে কিনা সেটা আমরা দেখেই নামছি, আননেসেসারি সিবিডি অবধি ডিসেট করে খোঁচাখুচি করার কোনো মানে হয় না, ঠিক আছে। যদি কিছু ডাউটফুল থাকে, করতে গিয়ে মনে হচ্ছে, তখন সিবিডি প্যালপেট করলাম, ঠিক আছে, বা হাত দিয়ে ডিওডেনামের পেছন দিক দিয়ে গিয়ে সিবিডি লোয়ার এন্ড জাংশন প্যালপেট করলাম, ওকে, তখন আলাদা ব্যাপার। আদারওয়াইজ ডাউটফুল সিচুয়েশন সেটা কমনলি করা হয় না, হ্যাঁ। প্রিঙ্গেলস ম্যানুভার যেটাকে বলে সেগুলো করলাম, সেগুলো আইডিয়ালি থিওরিটিক্যাল নলেজ জিনিস, যেটা হোয়াট ইজ প্রিঙ্গেলস ম্যানুভার, এই কোশ্চেনটা করবেই অবধারিত, সেগুলো পরে আসছি। তো এবার হলো সিস্টিক ডাক্ট। সিস্টিক ডাক্টকেও বোথ এখানে লাইগেট করলাম, এখানে লাইগেট করলাম, উপরে করলাম, এই নিচে যে পার্টটা আমার রিমেনিং, জেনারেলি আমরা সেখানে দুটো সেফটি লাইগেচার করি জেনারেলি, ঠিক আছে। দিয়ে এবার তাহলে পড়ে কি থাকলো, এখানটা কাটা হয়ে গেল, জিনিসটা এরকম পড়ে থাকলো, এখানে লাইগেট করা আছে গলব্লাডার, হ্যাঁ, এটা ফ্রি মার্জিন অফ লিভার, ঠিক, এটা লেফট লোব রাইট লোব, ওকে। তাহলে এই জায়গাটা একটা গলব্লাডারের মেসেন্ট্রি দিয়ে লিভার বেডে লেগে আছে, ঠিক আছে। এর মধ্যে একটা ফ্যাটি টিস্যু আছে, ফাইবার ফ্যাটি টিস্যু আছে। যখন আমরা গলব্লাডারটা এখান দিয়ে দিয়ে ধরে আছি মনিয়ান্স দিয়ে, আর এখানটা মনিয়ান্স দিয়ে ধরে আছি, হ্যাঁ, এইখানে পেরিটোনিয়াল ফোল্ডটা স্ট্রেচ হচ্ছে, ঠিক আছে। মেসেন্ট্রি অফ গলব্লাডার আর পেরিটোনিয়াল ফোল্ড, বেসিক্যালি এগুলো সবই তো পেরিটোনিয়াল ফোল্ড। এবার লিভার বেড থেকে এটা ছাড়াতে হবে। কমন যেটা করা হয়, এইটা যখন ধরলাম আমরা অনেক সময় এখানে আরেকটা দিয়ে ধরে নিই, দিয়ে পুল করে রাখি, এইখান থেকে ছাড়াতে শুরু করি। রেট্রোগ্রেডটাই হচ্ছে নর্মাল প্রসিডিওর। যদি আমরা স্টার্টটা এখান থেকে না করে ওপর থেকে শুরু করি, দ্যাট ইজ ফান্ডাস ফার্স্ট প্রসিডিওর, ঠিক আছে। কিছু কখন করি সেগুলো পরে আসছি। এইটাকে ধরে আমরা পুল করব, এটা স্ট্রেচ হবে, এই ফাইব্রোফ্যাটি টিস্যুকে ডায়াথার্মি করে 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 আস্তে আস্তে করে বেরিয়ে আসা হয়, ঠিক আছে। আগেকার দিনে ডায়াথার্মি অত ছিল না, অনেক সময় ইন্ডাস ফিঙ্গার ডিসেকশন করা হতো, বাট এখন ডায়াথার্মি সব জায়গাতে আছে। সো এই জায়গাটা আমরা ডায়াথার্মি, মনোপোলার ডায়াথার্মি জেনারেলি, দরকার হলে বাইপোলার নেই, বাট জেনারেলি মনোপোলার ডায়াথার্মি দিয়ে এই জায়গাটাকে পুরো স্ট্রিপ অফ করে তুলে নিয়ে এলাম, হলো। এই জায়গাতে আমরা কি কি প্রবলেম ফেস করতে পারি, একটা হচ্ছে ব্লিডিং। লিভার বেডে যদি গলব্লাডার যে জায়গাটা পেরিটোনিয়াল ফোল্ড অ্যাটাচ হয়ে আছে, কোনো জায়গায় সাপোজ পেরিটোনিয়াল ফোল্ডটা খুব পাতলা অ্যাটাচ হয়ে আছে, ঠিক আছে, সেইটা করার সময় লিভার বেডে আমার ডায়াথার্মি মেশিন টাচ হলো বা টান পড়লো, পুল হয়ে লিভার বেড টিস্যু ছিঁড়লো, সেখান থেকে ব্লিডিং হতে পারে। সো ব্লিডিং ফ্রম লিভার বেড 1 নম্বর। 2 হতে পারে আমরা হয়তো ডায়াথার্মি টিপটা আর কি গলব্লাডারে দিয়ে চলো, গলব্লাডারটা ফুটো হয়ে গেল, বাইল লিকেজ। এটা কোনো প্রবলেমের খুব ব্যাপার নয়, আমি বাইলটাকে ধুয়ে নিলেই হয়, বাট স্টিল এটা একটা হতে পারে, প্রবলেম ফেস করতে পারি। 3rd কি হতে পারে, লিভার ইঞ্জুরিতে বললো লিভার বেড থেকে হলো। নেক্সট, অনেক সময় এখানে কিছু অ্যাবনর্মাল কমিউনিকেশন থাকে, সে ধর লিভার থেকে এটা ছোট্ট ডাক্ট এসে গলব্লাডারের গায়ে জুড়েছিল, অ্যাবনর্মাল ডাক্টস, ঠিক আছে, অ্যাবনর্মাল বিলিয়ারি কমিউনিকেশন, ডাক্ট অফ লাস্কা বলে, অত ডিটেলস গিয়ে লাভ নেই, বাট অনেক সময় অ্যাবনর্মাল কমিউনিকেশন থাকে, সেইখান থেকে বাইল লিকেজ হতে পারে, ঠিক। তো এই সব হতে পারে। তাহলে কোনটা থেকে আমরা কি করব, কমন যেটা আছে লিভার বেড থেকে যদি ব্লিডিং হয়, সেখানে ডায়াথার্মি দিয়ে বন্ধ করতে পারি ব্লিডিং, সেখানে মপ মানে হট মপ প্রেস করে রাখতে পারি, ঠিক আছে। কোনো ব্লিডিং পার্টিকুলার স্পট থেকে করে সেখানে সুচার করতে পারি। আর আগেকার দিনে এটা কমনলি করা হতো, লিভার বেডকে অ্যাপোজ করে দিত, বড় একটা নিডলওয়ালা ক্যাটগার্ড নিত, ঠিক আছে, ধর এটা ছাড়িয়ে দিলাম, ঠিক আছে, এটা নেই, তাহলে জিনিসটা কেমন দাঁড়াবে, লিভার বেড এখানটা ফাঁকা নেই, এইটা হচ্ছে পুরোটা লিভার বেড,
এখান থেকে বাইট নিয়ে নিয়ে দুটোকে অ্যাপোজ করে দিত। হ্যাঁ, ধর ডিফিউজ ব্লিডিং হচ্ছে এখানে 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 অল্প অল্প সব জায়গায় উজিং হচ্ছে, 10 মিনিট ধরে কম্প্রেস করে রাখলি বন্ধ হচ্ছে না, তখন আমি কি করবো, ছেড়ে রেখে তো আসা যাবে না। দেন এদিক থেকে এদিক জেনারেলি কন্টিনিউয়াস রানিং সুচার দিয়ে ক্যাটগার্ড দিয়ে বেশিরভাগ করা হয়, দিয়ে লিভার বেডটাকে অ্যাপোজ করে দেওয়া হলো, তাহলে কিন্তু ওর প্রেশারে অটোমেটিক ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে গেল এখান থেকে। সাপোজ এখান থেকে কোনো ছোট্ট বিলিয়ারি লিকেজ হচ্ছে, হ্যাঁ ছোট্ট জায়গা থেকে, জেনারেলি ওটাকে লাইগেট করে দেওয়া যায়, অসুবিধা নেই, এর বেশি এখন ওটা জানার দরকার নেই। হলো নেক্সট হতে পারে আর কি কমপ্লিকেশন, সাপোজ সিস্টিক আর্টারি বাঁধার সময় সিস্টিক আর্টারি ছিঁড়ে গেল, হ্যাঁ ছিঁড়ে গেলে তখন তো স্পার্টিং ভেসেল তৈরি হবে, তখন ওটাকে হিমোস্ট্যাটিক ফোর্সে দিয়ে ধরার চেষ্টা করতে হবে। এবার কি ব্লাডের মধ্যে ধরতে গেলেই তখনই কি হবে, বেশি কিছু ধরা হয়ে যাবে, অন্য কিছু ইনজুরি হতে পারে। দ্যাটস ওয়াই ওই জায়গাটা মপ দিয়ে কম্প্রেস করে শান্তভাবে ধীরে সুস্থে সব কিছু ব্যবস্থা নিয়ে দেন ওটাকে ধরে এটাকে লাইগেট করতে হবে। ঠিক আছে, নেক্সট কি ইনজুরি হতে পারে, বিলিয়ারি ইনজুরি হতে পারে, বাইল ডাক্ট ইনজুরি হতে পারে। সাপোজ আমাদের কখন হতে পারে বাইল ডাক্ট ইনজুরি, এইটা ধর এক্সেসিভ কেউ টেনে রেখেছে এইখানে আমার বাইল ডাক্ট, নর্মালি এইটাকে এত জোরে টেনে রেখেছে এইখানটা কিং হয়ে গেল, কিরকম হয়ে গেল, এরকম হয়ে গেল, এমন টানলো এমন এইখানটাকে এরকম হয়ে গেল জিনিসটা, ভুলবশত এইখানে কেউ নটটা বেঁধে ফেললো, বাঁধা উচিত কোথায়, এখানে সিস্টিক ডাক্ট সিভিটি জাংশনের ওপরে। ঠিক আছে, এটা স্পেসিমেন সাইট, এইটা এমন টেনে রাখলো এইখানটা পেরিটোনিয়াল ভালো ডিসেকশন হয়নি, সে বুঝতে পারলো না, ছোট সরু সিভিটি ছিল, এইখানটা বেঁধে ফেললো। ঠিক আছে, দিয়ে এখানে কেটে বেরিয়ে গেলো, তাহলে কি হলো বাইল ডাক্ট ইনজুরি। যদি পুরো এখানে দুটো দিক বেঁধে চলে আসে তাহলে জন্ডিস হয়ে যাবে, এইখানে যদি বেঁধে এখানটা করতে যায় তখন এখান থেকে বাইল লিকেজ। ঠিক আছে, বাইল ডাক্ট ইনজুরি মেবি বাইল ডাক্ট স্ট্রিকচার, আর একটা হতে পারে বাইল ডাক্ট থেকে বাইল লিকেজ। সেকেন্ড হতে পারে কি লিভার বেড থেকে যে বাইল লিকেজ হয় এখানে বাইল ডিপোজিশন হতে পারে, তো যখন ওটি করলি তখন অত কিছু বোঝা গেল না, নেক্সট দিন রাউন্ডে যাওয়া হলো সকালে দেখা হলো ওখান থেকে বাইল বেরোচ্ছে। ঠিক আছে, বা ইউএসজি করে দেখালো ওখানে অনেকটা বাইল জমে আছে, দ্যাট ইজ বিলিওমা। ঠিক আছে, এই টার্মগুলো সব কিছু তোদের নর্মাল টেক্সট বইয়ে আছে, হ্যাঁ বেসিক এমবিবিএস লেভেলই আছে। এই হচ্ছে জিনিস, তাহলে অপারেশনটা বুঝতে পারলি, ইনসিশন কি হলো, ইনসিশন দেওয়ার পর গলব্লাডার ফান্ডাস ধরার পর এদিকে আমরা মপটা প্যাকিং করলাম যাতে আমার অপারেশন ফিল্ডটা এক্সপোজ হলো, ফলোড বাই প্রথম কি হলো, হ্যাঁ আরেকটা জিনিস বলা হলো না, গলব্লাডার ডিসেকশন স্টার্ট হওয়ার আগে 4-5টা দেখে নেওয়া, কি কি দেখে নেওয়া, লিভারের ওপরে সারফেসটা স্মুথ আছে কিনা, কোনো ওখানে মানে অ্যাবনর্মাল কোনো ধর কি বলবো কোনো সিস্টিক স্ট্রাকচার হোক বা কোনো মেটাস্টেটিক কোনো ড্রপলেট, যেগুলো সিএস ক্ষেত্রে আগে দেখা হয়, হ্যাঁ ওখানে অ্যাসাইটিস আছে কিনা লিভারের উপরে, ঠিক আছে, বা ফ্লুইড কোথাও জমে আছে কিনা, চারপাশের যে স্ট্রাকচার সেখানে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, প্যাকিংয়ের সময় একবার রাফলি দেখে নেওয়া হয়। এই ইনসিশন থেকে তো আমি গোটা পেট দেখতে পাবো না, যতটা আশপাশের জায়গাটা দেখে নেওয়া হলো, অ্যাবনর্মাল মাল্টিপল কোনো ভেসেল আছে কিনা, অ্যাবনর্মাল লিম্ফ নোডস আছে কিনা, ভিজিবল সামনেই সেটা নেই, চলো ওকে আমরা এবার স্টার্ট করলাম। তাহলে বোঝা গেল পেরিটোনিয়াল ফোল্ড ছাড়ানো হলো, ক্যালটসে যে মেন দুটো স্ট্রাকচার তাকে ডিসেট করা হলো, জেনারেলি আর্টারি প্রথমে বাঁধা হয়, যদি আর্টারিটা পেছনের দিকে থাকে প্রয়োজন হলে সিস্টিক ডাক্টর প্রথমে বাঁধা হতে পারে, বাট জেনারেল রুল হচ্ছে আর্টারিটা প্রথমে বাঁধা। ঠিক, সিস্টিক আর্টারি, ঠিক আছে, সিস্টিক আর্টারি চিনবো কি করে, হাউ টু আইডেন্টিফাই সিস্টিক আর্টারি, লিম্ফ নোডটা দেখে, ঠিক আছে হলো, ঠিক আছে। এবার হলো গলব্লাডার বেরিয়ে গেল, আমার লিভার বেডে কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক আছে। এবার নেক্সট জেনারেলি ড্রেন দেওয়া হয়, হ্যাঁ এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে ড্রেন দিতেই হবে, বাট অনেকটা সেফটি পারপাসে ড্রেন দেওয়া হয়, যে কোনো রকম হিমাটোমা মানে বাইল বলছি, কোনো রকম হিমোস্ট্যাসিসের প্রবলেম হলে ব্লাড আসছে কিনা, কোনো রকম বিলিয়ারি লিকেজ হচ্ছে কিনা, সেটা মোটামুটি 24 to 48 আওয়ার্স দেখা হয়, দেন ড্রেনটা রিমুভ করে দেওয়া হয়। ড্রেনটা দেওয়া কোথায় হয়, সাব হেপাটিক রিজিয়নে, ঠিক আছে, ওই হেপাটাইনাল পাউচ ওই জায়গাতেই সাব হেপাটিক রিজিয়নে ড্রেনটা দেওয়া হয়, দেন অ্যাবডোমেন ক্লোজ করা হয়। মপগুলোকে বের করে কাউন্ট দেওয়ার পর এটা বললে এক্সামিনার বুঝবে যে হ্যাঁ এরা ওটিপটিতে যায় বা এরা প্র্যাকটিক্যালি জানে, হ্যাঁ বুঝতে পেরেছিস। তাহলে স্টার্টিং ফ্রম ওই পজিশন, অ্যানাস্থেসিয়া, ড্রেসিং, ড্রিপিং, ফলোড বাই সার্জিক্যাল ইনসিশন। আচ্ছা এখানে কি কত নম্বর ব্লেড দিয়ে ইনসিশন দেওয়া হয় কমনলি, কি শুনতে পাচ্ছি না, কত বলছিস, 14 ব্লেড তো আমি দেখিনি কোনোদিন। নর্মাল স্কিন ইনসিশন কত দিই আগের দিন বলেছিলাম তো, কমনলি যেগুলো আমরা সার্জিক্যাল ইনসিশন দিই অ্যাডাল্টে
23, 24, ঠিক আছে। কত নম্বর বিপি হ্যান্ডেলের সাথে অ্যাটাচ হয়? 4, 20 অ্যাভাব সব 4 এ, নিচে সব 3 এ, ঠিক আছে। কমনলি নর্মাল সার্জিক্যাল ইনসিশন 23, 24 এগুলোতেই ইউজ করা হয়, ঠিক হলো। আচ্ছা, এবার একটুখানি বলি ডায়াথার্মি নিয়ে। আমরা কমনলি যখন এগুলো বার্ন করা পারপাস ইউজ করি বা টিস্যু কাটিং, সেগুলো হচ্ছে মনোপোলার ডায়াথার্মিতে ইউজ করা। মনোপোলারে দুটো পার্ট থাকে, একটা কাটিং, একটা কোয়াগুলেশন, ঠিক আছে। কাটিং মানে কি, ওটা ইভাপোরেট করে দিচ্ছে, একটা মানে ওয়ান ওয়ে একটা ইলেকট্রিক আসছে, তার একটা মানে নর্মালি কি দুটো ইলেকট্রোড, একটা ইলেকট্রোড হচ্ছে না সেটা বলছি না, একটা ইলেকট্রোড হচ্ছে পেশেন্টের বডিতে টাচ হচ্ছে, আর একটা আছে কোথায়, পায়ের নিচে, যেটা ওই পায়ে নয়, যেটা বডির সাথে পেশেন্টের একটা প্লেট অ্যাটাচ আছে, ঠিক আছে। এই দুটো হচ্ছে ইলেকট্রোড। কারেন্ট আসছে, হ্যাঁ, কারেন্টটা প্রথমে আসছে মেশিনে, মেশিন থেকে পেশেন্টের বডিতে গিয়ে ওই যে টাচ হয়েছে সেটা দিয়ে আর্থিং হয়ে বেরিয়ে যাচ্ছে। মনোপোলার মানে আমার দুদিকে দুটো পোল। কিন্তু বাইপোলার ডায়াথার্মিতে কি হচ্ছে, ওটা সিঙ্গেল সার্কিট, হ্যাঁ, সেখানে দুটো যে পেশেন্টের যেটা দিয়ে আমরা বাইপোলার দিচ্ছি তার দুটো মুখ আছে, কারেন্টটা তার মধ্যে দিয়ে যাচ্ছে, যে টিস্যুটা ওর মধ্যে আসছে, শুধু টিস্যুর মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে। কিন্তু মনোপোলারে তা না, মনোপোলারে একটা হেভি এনার্জি, ছোট্ট একটা ইনস্ট্রুমেন্টের পেন ব্লেডের যেটা আমরা ধরছি পেন্সিলটা, তার টিপ দিয়ে, ছোট টিপ দিয়ে বেশি এনার্জি এলে কি হবে, হাই কারেন্ট ফ্লো হবে, সেটা বডিতে যাচ্ছে, তার যা যাবতীয় পোড়ানো বা যাই কাজ করছে, দিয়ে পেশেন্টের বডিতে অনেকটা সারফেস এরিয়া দিয়ে ডিসপার্স হয়ে ওই যেটা আমাদের যে প্যাডিংটা দেওয়া আছে সেইটা দিয়ে আটকে চলে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমার যাওয়ার কারেন্টটা হচ্ছে সরু মুখ, বেরোনোর কারেন্টটা চ্যাপটা, যে কারণে পেশেন্টের বডিতে কিন্তু বার্ন হচ্ছে না, পুড়ে যাচ্ছে না, ঠিক আছে। তো এটা মনোপোলার ডায়াথার্মিতে ওই পেশেন্টের পায়ের তলা প্লেটটা মাস্ট, ওটাই সেকেন্ড মানে কি বলে, দুটো ইলেকট্রোড, ঠিক আছে। বাইপোলারে যে দুটো আমরা টিপ ধরছি ওর মধ্যেই সার্কেল হচ্ছে, যে কারণে আলাদা করে আমাদের কোনো প্যাডিং না হলেও চলে। এবার মনোপোলার ডায়াথার্মিতে কাটিংটা কি করছে, কাটিং হচ্ছে হাই অ্যাম্পলিটিউডের কারেন্ট আসছে, সে ওখানটা গিয়ে বার্ন করে দিচ্ছে, ঠিক। আর যখন আমরা কোয়াগুলেশন দিচ্ছি, সেটা একটা সাইক্লিং কারেন্ট, হ্যাঁ, সে ওখানে যাচ্ছে, ওটাতে গিয়ে ওটাকে টিস্যুটাকে ডিজেনারেট করে দিচ্ছে, দিয়ে পুড়িয়ে দিচ্ছে। তাহলে কাটিংয়ে কিন্তু জাস্ট দুটো মেকানিজম হয়, একটা হচ্ছে টিস্যু ইভাপোরেট করে দিচ্ছে হাই কারেন্ট এসে, সেটা হচ্ছে কাটিং, টিস্যু ইভাপোরেট করে সেপারেট করে দিচ্ছে, ওখানে কিন্তু দেখবি কালো কালো চারিং খুব একটা হয় না কাটিংয়ে। কোয়াগুলেশনে চারিং হয়, কোয়াগুলেশন জাস্ট কাছে নিয়ে যাওয়া হয়, ওটা টিস্যু ডিজেনারেশন হয়ে যায়, মানে প্রোটিন ডিজেনারেশন হয়ে যায়। এটা তাহলে ইভাপোরেশন হাই এনার্জি দিয়ে, মানে ও জল টিস্যুর ভেতরে যে জলটা আছে ওটা ভেপার হয়ে বেরিয়ে গেল, টিস্যুটা ছিঁড়ে গেল, এটা কাটিং। কোয়াগুলেশন মানে কি, ওখানে গেল হিটটা গিয়ে প্রোটিন ডিজেনারেট করে দিল, ওটা গলে গেল, দ্যাট ইজ কোয়াগুলেশন, ঠিক আছে। যখন আমরা ভেসেলকে কাট করলে কিন্তু, আমি যদি কোনো ভেসেলের কাছে কি ছোটো সরু ভেসেল কাট দিই, ব্লিডিং বন্ধ হবে না। ছোটো ভেসেলের কাছে কোয়াগুলেশন দেবো, ও কিন্তু পুড়ে গিয়ে বন্ধ হয়ে যাবে। বুঝে গেছে ব্যাপারটা? ডায়াথার্মি, এই বেসিক ডায়াথার্মি কিন্তু আগেকার দিন জিজ্ঞেস করতো না, কিন্তু এখন করবে, কারণ এখন ডায়াথার্মি সব জায়গায় ইউজ হয়, ঠিক আছে। তাহলে মনোপোলার, বাইপোলার, মনোপোলারের মধ্যে কাটিং, কোয়াগুলেশন, হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি বেসিক। ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে একটা অপারেটিভ হলো, ইনস্ট্রুমেন্ট হলো খানিকটা। আর তোদের এটা পড়ানো হয়নি তো, টিউবগুলো কেউ পড়িয়েছে? চেস্ট ড্রেন টিউব, ক্যাথেটার, হ্যাঁ না, এগুলো তাদের জোগাড় কর। ওটাই বলছি, একদিন জোগাড় করতে হবে, মানে আজকে তো একে বলে আনানো হলো। তো কি কি আনবি শোন, বলি কি কি লিখবি শুনে রাখ। এই টি টিউব একটা জোগাড় করতে হবে, ঠিক আছে। একটা হচ্ছে রাইলস টিউব, একটা অ্যাবডোমিনাল টিউব, ওকে। এন্ডোট্রাকিয়াল টিউব যদি পারিস আনতে, ওটাও তো পরীক্ষার মধ্যে আছে। প্লাস হচ্ছে কি বলে, ক্রিকোথাইরয়েড টিউব, মানে আমাদের ট্র্যাকেস্টমি টিউব, হ্যাঁ। আর আর আছে কি, ক্যাথেটার বললাম, আর এমনি অ্যাবডোমিনাল ড্রেন, এগুলো। চেস্ট ড্রেন টিউব যদি পাস নিয়ে আসবি, হ্যাঁ, ঠিক আছে। আর একটা হচ্ছে সাকশন ড্রেন, নোমোভ্যাক টিউব।